তারা এটা সম্পন্ন করবে। এখন আপনার প্রশ্নটা কি? হ্যাঁ, প্রশ্ন বলতেছি। আর হচ্ছে 19 দফার মৌলিক দফা হচ্ছে সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা, এবং সংবিধান ও পঞ্চম সংশোধনে আমাদের প্রেসিডেন্ট জিয়া সংশোধন করছে সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা। এই সংস্কারের প্রথমে এটা থাকতে হবে, এবং আমাদের এই 4টা মূলনীতি ছিল সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা, গণতন্ত্র, জাতীয়তাবাদ এবং অর্থনৈতিক সাম্য, ন্যায় বিচার। এটা অবশ্যই সংসারের মধ্যে থাকা উচিত। আর আমাদের যত লিয়াজ হবে, যত দল মত ব্যক্তির সাথে হবে, এটা আমাদের মৌলিক লক্ষ্য থাকতে হবে। এটা আমার মনে হয় সংযোজন দরকার। এর বাইরে আমরা কারোর সঙ্গে লিয়াজ করবো না, কারোর সাথে রাজনীতি করব না, এটা আমাদের অঙ্গীকার অবশ্যই হওয়া উচিত। আর একটা না একটা প্রশ্ন করেন, একটা অনেক লোক আছে তো মৌলিক প্রশ্ন। আর একটা তো শহীদ মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা স্বীকৃতি, এটাকে আমি স্বাগত জানাই। এর সঙ্গে আরেকটা সংযোজন করতে চাই, 24 জুলাই আগস্টের শহীদ যারা, তাদেরকেও এই মর্যাদা স্বীকৃতি এবং সম্ভাবনা দেওয়ার প্রস্তাব করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। মাননীয় চেয়ারম্যান। আসসালামু আলাইকুম। ওনার তারেক সাহেবের বিষয়গুলো আমার কাছে প্রস্তাবনা মনে হয়েছে, প্রশ্ন মনে হয়নি। তো উনি কতগুলো প্রস্তাবনা দিয়েছেন, এবং আমরা বরাবরই যেটা বলেছি যে এই 31 দফার বাইরে কেউ যদি কিছু মনে করেন যে কোনো কিছু অ্যাড করা উচিত, আমরা অবশ্যই সেটি বিবেচনা করব। উনি তারেক আইয়ুব সাহেব যেটা বলেছেন যে এই প্রস্তাবনা স্বাভাবিক, সেগুলো আমরা অবশ্যই বিবেচনা করব। তবে সংবিধানের যে বিষয়গুলো উনি বলেছেন, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, কয়েকদিন আগে আমাদের দলের পক্ষ থেকে আমাদের দলের স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ, উনি অন্তর্বর্তীকালীন সরকার যে কয়েকটি কমিশন গঠন করেছে, তার মধ্যে সংবিধান সংক্রান্ত যেই কমিটি, আলী রিয়াজ সাহেব সেটার আহ্বায়ক, আমাদের প্রস্তাবনাগুলো সংবিধানে কি কি পরিবর্তন আমরা মনে করি করা উচিত, সেই প্রস্তাবনা আমাদের দলের পক্ষ থেকে সালাউদ্দিন সাহেব সেটা দিয়ে এসেছেন বিষয়টি। কাজে আমাদের সেই প্রস্তাবনাগুলো, এবং আমার যতটুকু মনে আছে এই মুহূর্তে, আইয়ুব সাহেব যেই প্রস্তাবনাগুলো বলেছেন ওই বিষয়গুলো তার মধ্যে আছে, সেই বিষয়গুলো উল্লেখ করা আছে। এটা 31 দফার বিষয় না যেগুলো তারেক আইয়ুব সাহেব বলেছেন। কিছু বিষয় আছে সংবিধানের বিষয়, সংবিধানের সংশোধনের বিষয়, প্রস্তাবনা, সেগুলো অলরেডি আমরা দিয়েছি সংস্কার কমিশন যেটা গঠন করেছে তত্ত্বাবধায়ক সরকার। ধন্যবাদ। অন্তর্বর্তীকালীন সরকার, নট তত্ত্বাবধায়ক, অন্তর্বর্তীকালীন সরকার। এই সামনে মাইক কোথায় দাও? হ্যাঁ বলেন, আপনার পরিচয় দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম BM নাহিদুল ইসলাম, ফরিদপুর মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক। আমার প্রস্তাবটা হলেও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমার পাশাপাশি যদিও জাতীয় সংসদের সংযোজন করার জন্য বলছি, জাতীয় সংসদের সদস্যদের 2 মেয়াদে থাকবে কিনা, দ্বিতীয় এভাবেই পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের 2টি মেয়াদে রাখা যায় কিনা, পাশাপাশি এই 2টি মেয়াদে থাকলে পরবর্তী প্রজন্ম সুযোগ পাবে নির্বাচিত করার জন্য। ধন্যবাদ। নাহিদ, আপনার যেই প্রশ্ন আমরা পরিষ্কারভাবে ওখানে বলেছি, যদি খেয়াল করে দেখেন যে স্বাভাবিকভাবে একটি ধারণা, একজন ব্যক্তি যদি হেড এক্সিকিউটিভ হিসেবে অনেক সময়, বেশি লম্বা সময় থাকে, তাহলে স্বৈরাচারী হওয়ার প্রবণতা দেখা দেয়। এবং যেহেতু আমরা গণতন্ত্রে বিশ্বাসী, গণতন্ত্রে বিশ্বাস করি, সেজন্য আমরা মনে করি, এবং পৃথিবীর বেশ কয়েকটি দেশে কম বেশি আছে, যদিও বলা হয় আমেরিকাতে এটি আছে যে একজন ব্যক্তি পরপরের 2 বারের বেশি প্রেসিডেন্ট হতে পারবে না। এটা তাদের লিখিত কোনো আইন না, এটা তাদের একটা প্র্যাকটিস। আমরা এই বিষয়টি আমাদের দেশে সংবিধানে অন্তর্ভুক্ত করতে চাই আইন হিসেবে, যে একজন ব্যক্তি পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। কেন পারবে না সেটা আমি সংক্ষেপে বলেছি আপনাদের সামনে এক্ষুনি। আপনি অন্য যে বিষয়গুলো বললেন, ভবিষ্যৎ নেতৃত্ব যাতে বেরিয়ে আসতে পারে সেই সুযোগ তৈরি করার জন্য, অবশ্যই প্রস্তাবটা ভালো। তবে এক্ষেত্রে একটা বিষয় বিবেচনা করতে হবে, আমাদের গণতন্ত্র প্রতিবার হোঁচট খেয়েছে, সেটি যে পর্যায়ে হোক না কেন, পৌরসভা, ইউনিয়ন, লোকাল গভর্নমেন্টই হোক, আর ন্যাশনাল জাতীয় সরকারের ক্ষেত্রেই হোক বা জাতীয়ভাবেই হোক। কাজে আমাদেরকে আসলে আগে গণতন্ত্রের প্র্যাকটিসটাকে ধরে রাখতে হবে। আমরা যদি কন্টিনিউ করতে পারি আগামী 20 বছর, 30 বছর, 50 বছর, 100 বছর,
স্মুথলি কন্টিনিউ করতে পারি গণতন্ত্রের প্রসেসটাকে, তাহলে হয়তো আপনার যে প্রস্তাবগুলো দিয়েছেন সেগুলো কোনো এক সময় হয়তো বিবেচনা অবশ্যই করা যেতে পারে। ধন্যবাদ। আমি মঞ্চে কি বলবো, আমাকে একটু সহযোগিতা করবেন কোন কোন প্রশ্নের উত্তর যাতে আপনাদের পক্ষ থেকে আসে। ধন্যবাদ। হ্যাঁ, নাম বলে পরিচয় করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু, যুগ্ম আহ্বায়ক বিএনপি মাদারীপুর জেলা। আমি অত্যন্ত আনন্দিত যে আপনার সামনে একটা প্রশ্ন রাখার সুযোগ পেয়েছি। 2003 সালেও সেন্ট মার্টিনে যাওয়ার সময় আপনার সাথে অনেক প্রশ্ন করেছিলাম এবং আপনি উত্তর দিয়েছিলেন। তা এখন আমি বলতে চাই যে 31 দফার মধ্যে আলহামদুলিল্লাহ সব কিছুই রয়েছে, কিন্তু আমার বিবেক থেকে, আমার মন মানসিকতা থেকে আমি একটা জিনিস পাইনি। সেটা হচ্ছে আজকে আপনারা যেই কারণে বৈষম্য সৃষ্টি হয়েছে সারা বাংলাদেশে, আমি বলবো না এখন হয়েছে 90%, বিএনপির সময়ও বৈষম্য ছিল। এখন যদি রাজনৈতিকভাবে আমরা যারা নেতৃত্ব দেই, রাজনৈতিকভাবে যারা আমরা সমাজের সাথে মানুষের সাথে মিশি, আমরা যদি সেই আমাদের দলের প্রভাব খাটিয়ে আমরা যদি সেই ক্ষেত্রে আমরা বৈষম্য সৃষ্টি করি, অমানবিক কাজ করি, চাঁদাবাজি করি, সমাজবিরোধী কাজকর্ম করি, সেই মর্মে আজকে 31 দফার মধ্যে সকল রাজনৈতিক দলের এই বিষয়ে একটি কমিশন গঠন করা, অথবা এই ব্যাপারে একটা ধারাবাহিক একটা যদি থাকতো যে রাজনৈতিক দলের নেতাকর্মীরা এই ধরনের কোনো কর্মকাণ্ড করলে তাদের বিরুদ্ধে এই ধরনের একটা ব্যবস্থা গ্রহণ করা হবে, একটি কমিশন গঠন করা হবে, একটি ট্রাইব্যুনাল গঠন করা হবে, যাতে এই স্বৈরাচারিণী সরকারের মতন আমরাও যাতে না হই। আমি এইটা উল্লেখ করতে চাই, বর্তমানে আমরা সরকার ক্ষমতা নাই। প্রশ্ন করতে হবে নেতা। হ্যাঁ, প্রশ্নই যে এই ধরনের একটা ট্রাইব্যুনাল গঠন করা যায় কিনা আপনার কাছে আমার প্রশ্ন। আর পাশাপাশি বর্তমানে আমরা বিএনপি সরকার গঠন করিনি, তারপরে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, বিশৃঙ্খলা, বিভিন্ন ধরনের ঘটনা ঘটতেছে। এই কারণে রাজনৈতিক দলগুলির উপরে সরকারি দল, বিরোধী দল সবার প্রতি একটি ট্রাইব্যুনাল গঠন করা যায় কিনা এই প্রস্তাব থাকা যায়। আমি সম্মানিত আমাদের স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেছেন, পিছনের দরজাটা খুলে দেন, অনেক লোক আছে ওনারা শুনতে পারবে। পিছনের দরজাটা খুলে দেন। মিঠু, আপনি যে প্রশ্নটা রেখেছেন, দেখুন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছে একদিন এক লোক গিয়েছিল, লোক গিয়ে বলেছিল যে আমার ছেলে অনেক মিষ্টি খায়, চিনি খায়, তাকে আপনি না করুন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ঠিক আছে, আপনি 3 দিন পরে আসুন। 3 দিন পরে যখন লোকটি গেল ওনার কাছে, তখন উনি বললেন যে তোমার ছেলেকে বলো মিষ্টি না খেতে। তো লোকটি তখন বললো এই কথাটা তো আপনি আমাকে 3 দিন আগেই বলতে পারতেন, ঘটনাটা আপনারা জানেন সবাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি নিজেও মিষ্টি খেতাম, আমি আগে নিজে বন্ধ করেছি, তারপরে তোমার ছেলেকে আমি বলছি না করার জন্য। তো বিষয়টি হচ্ছে আপনাদের ভিতরে কেউ যদি এসব অনৈতিক কাজ করে থাকে, নিজেরা আগে বন্ধ করুন। আমরা দলের পক্ষ থেকে বারে বারে বলছি, আমাদের মধ্যে থাকতেই পারে দুষ্ট লোকজন, আমাদের মধ্যে দুষ্ট লোকজন থাকতেই পারে যারা দুষ্টামি করছে, যারা খারাপ কাজ, অনৈতিক কাজ করছে। আপনি দেখেছেন এর মধ্যে আমরা অনেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি। একটি রাজনৈতিক দল হিসাবে আমাদের যতটুকু করা সম্ভব দলীয় আইন কানুনের ভিতরে থেকে আমরা সেটি করছি। বরং এইবার বিএনপি এক্ষেত্রে এক স্টেপ বেশি গিয়েছে। যারা বেশি অতিরিক্ত করছে তাদের বিরুদ্ধে আমরা দলের অবস্থান থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে লিখিতভাবে আইনগত অভিযোগ করেছি আমরা। কাজেই মূল বিষয়টি হচ্ছে আগে আপনি নিজেকে সংশোধন করুন, তারপরে আপনি অন্যকে বলুন। আপনি যখন নিজে কাজটি করতে পারবেন তখন অন্য দলকে আপনি বলতে পারবেন, তাই না? আর এখানে আরেকটি বিষয় আছে, কেউ মানুক না মানুক, বাস্তবতা হচ্ছে রাজনৈতিক দল হিসেবে এই মুহূর্তে বিএনপি সবচেয়ে বড়। যেহেতু বিএনপি সবচেয়ে বড় দল, সেই হিসাবে বিএনপির দায়িত্ব বেশি, এবং আপনি একজন বিএনপির নেতা হিসাবে এখানে আজকে উপস্থিত হয়েছেন, কাজে দায়িত্ব আপনার উপরেও সবচাইতে বেশি। কাজে আগে নিজেকে সংশোধন করুন, তারপরে আসুন আমরা অন্যকে বলি কিছু একটা করতে। ধন্যবাদ। পিছনে একটু, পিছনের দিকে প্রশ্ন চাই। আমি একটু বলবো। লিডার আসসালামু আলাইকুম। পিছনে লিডার, আমার নাম জাহাঙ্গীর, আমি ফরিদপুর জেলা যুব দলের সাধারণ সম্পাদক। সর্বপ্রথমেই ফরিদপুর জেলা যুব দলের পক্ষ থেকে আমাদের ভিশনারি লিডারশিপ, আগামীর বাংলাদেশ, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবকে ধন্যবাদ। কারণ যারা সংস্কার প্রস্তাব করে বিভিন্ন জিকির তুলেছেন, আপনি যে তাদের চেয়ে আরো আগেই সংস্কার প্রস্তাব দিয়ে রেখেছেন তারা বুঝতে পারে নাই।
আর 31 দফা সম্পর্কে আমার অনুধাবন বা আমি যতটুকু বুঝতে পেরেছি, এই জায়গায় কৃষিদের যে সর্বোচ্চ অগ্রাধিকার আছে, পাশাপাশি আমার দাবি যে শ্রমজীবী মানুষের বিষয়টাকে গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। কারণ শ্রমজীবী বলতে শুধুমাত্র বাস শ্রমিকই নয়, রিক্সা শ্রমিক, তারপর আপনি গার্মেন্টস শ্রমিক, এই সমস্ত যারা আছে কষ্ট করে জীবনযাপন করে। সবচাইতে বড় জিনিস, গত 17টি বছর আন্দোলনের সর্বশেষে আমরা রিক্সা শ্রমিকদের যে ভূমিকাটা লক্ষ্য করেছি তা আমাদেরকে অনুপ্রাণিত করেছে। আমি কৃষকদের পাশাপাশি শ্রমজীবী এই সমস্ত মানুষদের পাশে যাতে সুস্পষ্টভাবে জাহাঙ্গীর প্রশ্ন করেন শ্রমজীবী মানুষের পক্ষে কিছু করা যায় কিনা এই প্রস্তাবনায় 31 দফায় সুস্পষ্ট অঙ্গীকার চাই। পাশাপাশি আরেকটি বিষয়, সংস্কার। আমি মনে করি জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের আমাদের আগে নিজেদেরই সংস্কার হওয়া উচিত। কারণ এই সংস্কার আমরা যদি নিজেরা না হই, মানুষ পরিবর্তন চেয়েছে, সেই পরিবর্তনের সাথে আমাদের আগামী রাষ্ট্রনায়ক জননেতা জনাব তারেক রহমানের পরিবর্তনের সাথে খাপ খাই আমাদের চলতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জবিল্লা ভাই, শ্রমজীবী মানুষ সম্পর্কে যে কথাটা আপনি প্রথমে বলেছেন, তাদের দিকে আমাদের লক্ষ্য রাখা উচিত। হ্যাঁ, 31 দফায় শ্রমজীবী মানুষকে গুরুত্ব দিয়ে আমরা 17 দফায় মুদ্রাস্ফীতি বিবেচনা, শ্রমের ন্যায্য মজুরি নিশ্চিত করা। আমাদের ডক্টর মাহাদি আমিন যখন এটা প্রেজেন্ট করেছেন তখন উনি খুব বিস্তারিত এই পয়েন্টটাকে উল্লেখ করেছিলেন যে কোন কোন জায়গায় এই শ্রমজীবী মানুষকে আমরা সাহায্য করতে পারি। এই কথাগুলো আপনি এখানে আছে। তবু আমি বলছি যে সবচেয়ে শ্রমিকের প্রয়োজনীয় জিনিসটা হচ্ছে তার মজুরি, এবং বর্তমানে যে ন্যায্য মূল্যের জিনিসপত্রের যে দাম বেড়েছে, বলা হয়েছে আমাদের এখানে 31 দফায় যে তার যে মজুরি আমরা ফিক্স করব সেটা ডিপেন্ড করবে অন দি ইনফ্লেশন রেট। বাজারে ইনফ্লেশন কত, জিনিসপত্রের দাম কত, সেটার উপর ভিত্তি করে মজুরি ফিক্স করা হবে, যাতে করে উনি ওনার যে বেতনটা পাবেন সেটা দিয়ে উনি ওই বাজার থেকে জিনিসপত্র কিনে ওনার সংসারটা চালাতে পারেন। অ্যাটলিস্ট এই সাবসিস্টেন্সটা খুব প্রয়োজন। এই মুহূর্তে বাজারে গেলে আমরা দেখি দাম যেটুকুই তার আছে, বাজার দর এত বেশি জিনিসপত্রের, তার পক্ষে সংসার চালানো সম্ভব নয়। এই যে ব্যাপারটা, এইটা 31 দফা প্রণয়নের সময় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বিশেষ গুরুত্ব দিয়েছেন এটার প্রতি, এবং এটা শ্রমজীবী মানুষের এই যে দাবি সেটার প্রতি লক্ষ্য রাখা হয়েছে। এটাকে বলা হয়েছে প্রাইস ইন্ডেক্সড বেজ, তার মানে বাজারের জিনিসপত্র দামের সঙ্গে সামঞ্জস্য রেখে ওনার যেই মজুরি সেটা ঠিক করা হবে। 1 2 নম্বর হলো আরেকটা জিনিস, যে শ্রমিক মালিক যে সম্পর্ক, সেই সম্পর্কের গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে করে ট্রেড ইউনিয়ন করার সুযোগ করে দেওয়া হয়েছে, এবং বলা হয়েছে ট্রেড ইউনিয়ন করবেন, শ্রমিকের যে দাবি সে দাবিগুলো যেন মালিকের কাছে আনুষ্ঠানিকভাবে মানে পদ্ধতিগতভাবে উপস্থাপন করা যায়, এবং সে একটা আলাপ আলোচনার মাধ্যমে এটা করা হবে। এই ব্যাপারটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময়ও করা হয়েছিল। উনি 3 শিফটে শিল্প কারখানায় উৎপাদনের কথা বলেছেন, এবং সঙ্গে সঙ্গে শ্রমিক মালিক রিলেশনের এই কথাটা উনি ঘোষণা করেছিলেন। সেই কথাটাকে মনে রেখে ট্রেড ইউনিয়নের কথা বলা হয়েছে। এবং আপনার যদি 31 দফার আগের যেটা আমি বলেছিলাম যে আমাদের ভিশন 2030-র মধ্যে যেটা, সেখানে আরও বিস্তারিত বলা আছে। এখানে যেহেতু সংক্ষিপ্ত সময়, যে স্পেস কম, সেই জন্য কম আছে। ওখানে দেখবেন তাদের কল্যাণের জন্য কি করা হবে সেটা বলা আছে, তাদের জীবনের পরবর্তী যে রিটায়ারমেন্টের পরে তাদের জন্য কি করতে হবে সেটা বলা আছে, চা শ্রমিকের জন্য বিশেষভাবে বলা আছে। এই জিনিসগুলো ভাগ করে, এবং এখন এই পর্যন্ত যে গার্মেন্টস শ্রমিকের জন্য স্পেশাল, তাদের জন্য ন্যায্য যে বাজার মূল্য অনুসারে তাদের মজুরি ঠিক করার কথা বলা আছে। আমার মনে হয় স্যার এই পর্যায়ে আমি এখানে শেষ করছি। আপনি স্যার আমাদের নারী নেতৃত্ব, আপনারা কিন্তু কোনো প্রশ্ন করছেন না। আমি একটু কথা বলতে চাই। একটু এদিকে আপনি একটু আপনি রাখেন, এখানে দেন। কে আছে আমাদের? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম অ্যাডভোকেট মাসুদ পারভেজ, ভিপি। ভাইয়া ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি ভাইয়া ভালো আছি। ভাইয়া আমার প্রশ্ন হচ্ছে 2003 সালে কেরানীগঞ্জ চুনকুটিয়ায় আপনি একটি তৃণমূল প্রতিনিধি সভা করেছিলেন ছাত্র দলের। সেই সভায় আমি উপস্থিত ছিলাম এবং
আপনার উপস্থিতিতে সেখানে বক্তব্য দিয়েছিলাম এবং আমরা কয়েকটি প্রস্তাবনা দিয়েছিলাম, আপনার কাছ থেকেও কয়েকটি প্রস্তাবনা এসেছিল। আজকের এই 31 দফায় সেদিন আপনি একটি প্রস্তাবনা দিয়েছিলেন যে বাংলাদেশের ছাত্র এবং যুব সমাজকে সমৃদ্ধ করার জন্য আপনি উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করবেন, যেটি আমরা এই দীর্ঘ বছর বিভিন্ন বক্তৃতায় আমরা এই কথাটি মানুষকে বারবার বলে এসেছি। কিন্তু এই 31 দফার মধ্যে এই উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থাকে নিয়ে স্পেসিফিক কোনো প্রস্তাবনা আমরা দেখছি না। এটিকে যুক্ত করা হবে কিনা বা এ বিষয়ে কোনো চিন্তা আছে কিনা, এটি আমার প্রশ্ন। আর একটি কথা, এটা আমার প্রশ্ন নয়, আজকে 122তম দিন হায়নাদের এই দেশ থেকে ছাত্র জনতার বিস্ফোরণে যে বিতরণ হয়েছে, আমি খুব পরিতাপের সাথে এবং দুঃখের সাথে আপনার কাছে বলতে চাই, আপনার কাছে কথা বলার সুযোগ আমাদের খুব কম। আমরা লক্ষ্য করছি অনেককেই 120 দিন এখনো রক্তের দাগ শুকায় নাই। আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদেরকে নিয়ে তারা জেলা উপজেলায় বিভিন্ন জায়গায় যেভাবে তারা ছবি তুলতেছে, তারা মনে হচ্ছে যে এই ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগকে তারা পুনর্বাসনে মত্ত হয়েছে। অথচ যেই সমস্ত নেতাকর্মী এই 16 বছর আন্দোলন করেছে, জাহাঙ্গীর অনেককে আমরা সুযোগ দিতে চাই ভাই প্লিজ প্লিজ ভাই একটা মিনিট প্লিজ ভাই, এই 16 বছর যারা আন্দোলন সংগ্রাম করেছে, জেল খেটেছে, রক্ত দিয়েছে, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে, এটা প্রশ্ন সেই সমস্ত, আমি প্রশ্ন তো শেষ করছি, আমি তো ভাইয়ারে বলছি আমি একটা কথা বলবো, অনেক লোক আছে তো, আমি তো ভাইয়াকে বলছি আমি এই কথাটা বলবো। ভাইয়া এই বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি, ধন্যবাদ। এখানে অনেককে তো আমরা এনগেজ করতে চাই। মাসুদ পারভেজের দ্বিতীয় যে বিষয়টি ছিল, আমার মনে হয় এখানে মিঠু একটি কথা বলেছে, সেই উত্তরটা একই হবে। আগে নিজেকে ঠিক করতে হবে, আর তাছাড়া বড় বড় কথা বলে তো লাভ হবে না। আর প্রথম যেই প্রশ্নটি ছিল সেটা হচ্ছে উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা কায়েমের লক্ষ্যে কি করবেন আপনি? এইটা কিন্তু 31 দফার মধ্যে আছে। মাসুদ পারভেজ যদি ভালো করে আমাদের যে দফাগুলো আছে তার মধ্যে যদি যায়, সরবরাহ উৎপাদন এই বিষয়টি, সেটা অলরেডি দেওয়া আছে ওর মধ্যে, ভালো করে দেখলেই উত্তরটা পেয়ে যাবে মাসুদ। প্রিয় নেতা, আসসালামু আলাইকুম। আমি সৈয়দ আদনান হোসেন অনু, আমি ফরিদপুর জেলা ছাত্র দলের সভাপতি। আমার একটি প্রশ্ন আছে সংস্কার প্রস্তাব সংক্রান্ত বিষয়ে। সেটি হচ্ছে, আমাদের ছাত্রদের বিষয়ে বলা হয়েছে চাহিদা এবং জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে যে প্রস্তাবনাটি, তো এই সাথে আপনি যে টিমটা পাঠিয়েছিলেন কেন্দ্রের থেকে এসেছিল, আমরা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছি। আমরা রুরাল লেভেল থেকে যে মন্তব্যগুলো পেয়েছি ছাত্রদের কাছ থেকে, সেইখানে আমরা দেখেছি আমাদের বিএনপি নেতাদের থেকে, ইভেন আমাদের থেকেও আপনার এখানে সবটা জায়গায় আপনার মনোভাবের সাথে, আপনার প্রতিটি বক্তব্যের সাথে ছাত্রদের কথাগুলো মিলে যায়। আপনি যে প্রতিবার তরুণ প্রজন্ম বলেছেন, সেই প্রজন্ম আপনার মনের সাথে একদম মিশে আছে, আমরা এটা মাঠে প্রমাণ পেয়েছি। আর আমরা 2003 সালে একটি কথা আপনি বলেছিলেন আপনার তৃণমূল প্রতিনিধি সভায়, যে আমাদের প্রত্যেককে চলমান মিডিয়া হতে হবে। সেই দিন থেকে আমরা কাজ করে যাচ্ছি চলমান মিডিয়া আকারে। সেই অবস্থা থেকে আমরা দেখেছি সেটা হচ্ছে যে মানে ছাত্রদের থেকে একটি আওয়ামী লীগ আমাদের শিক্ষা ব্যবস্থাকে টোটাল ধ্বংস করে ফেলেছে। ছাত্রদের মধ্যে শিক্ষিত যে মানে নকল করা ছাড়া কোনো শিক্ষার কোনো ব্যবস্থা নেই, মান পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এইখানে প্রশ্নটা হচ্ছে আমাদের এইটাই, প্রস্তাবটা হচ্ছে আমার এইটাই যে এইখানে আমাদের প্রশিক্ষণ, যেমন আমাদের এখানে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে, ছাত্রদের মধ্যে একটি প্রশিক্ষণ ভিত্তিক সামনের দিনে ইতিহাস সহ সমস্ত প্রশিক্ষণ ভিত্তিক একটা চর্চা, প্লাস এই যে যারা ছাত্র আন্দোলনে নিহত হলো এদের জন্য যে দফাটি আপনি মনে করেন ভালো, সেইভাবে কোনো দফা হয়তো যোগ করার সময় প্রথম দিকে যোগ করলে ভালো হয়, যেহেতু ছাত্রদের মাধ্যমে থেকেই এই আন্দোলনটি ধীরে ধীরে গড়ে উঠেছে। আসসালামু আলাইকুম ভাইয়া। সম্মানিত নেতৃবৃন্দ, আপনাদেরকে একটু আমরা স্মরণ, আপনারা সবাই অভিজ্ঞ। একটা প্রশ্ন তখনই এটা গুরুত্বপূর্ণ যারা সংক্ষিপ্ত হয়, অর্থবহ হয়, এবং যারা দর্শক তারা শুনে এটা কিছু পাওয়ার মতো ওইটার মধ্যে কিছু থাকে, এই ধরনের প্রশ্ন করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আলাসমাউল হোসনা, শরীরপুর জেলা মহিলা দলের সভাপতি। লিডার, আপনাকে আমি সবচেয়ে প্রথমে আগে ধন্যবাদ জানাচ্ছি যে 5ই আগস্ট অর্থাৎ 36শে জুলাইয়ের পর আমাদের দেশে যে অস্থিতিশীল পরিস্থিতি, যেখানে সরকার ছিল না, শুধু আপনার নেতৃত্বেই যেভাবে দেশ স্থিতিশীল হয়েছিল সেটা সারা বিশ্বে একটা উদাহরণ হয়ে থাকবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা যেভাবে শ্রদ্ধা করি এবং আগামীও তো করবো, ঠিক আপনি তার যোগ্য উত্তরস্বরী। আমার একটা প্রশ্ন রয়েছে,
এই 31 দফা একটি কথা আছে যে সেটা হচ্ছে কি 5ই আগস্ট অর্থাৎ 36শে জুলাই, এটা কিন্তু কোনো গণ অভ্যুত্থান বা কোনো আন্দোলন নয়, এটা একটা বিপ্লব। আমরা রুশ বিপ্লব এবং ফরাসি বিপ্লব, ইরানি বিপ্লবে দেখেছি যে এই ধরনের বিপ্লবের পরে সাধারণত আগের সংবিধান থাকে না, ওটা পাল্টাইয়া একদম পুরো নতুন সংবিধান করা হয়। কিন্তু এত বড় বিপ্লবের পরেও আমাদের কেন সংবিধান সংস্কারের কথা আসবে? পুরা সংবিধান পাল্টিয়ে আমাদের এমন সংবিধান করা উচিত যে কোনো সরকারই এসে যেন সারা বাংলাদেশের সাধারণ নির্বাচন ব্যতীত শুধু সংসদের ভিত্তিতেই যেন পরিবর্তন করে স্বৈর শাসক যেন আর কখনো না আসে। আর আমার আর একটি প্রশ্ন লিডার, সেটা হচ্ছে আপনার 28তম ইয়েতে লেখা আছে 31শে যেই কর্মসূচিতে যে নারীর যেই একটা সুবিধা দেওয়া হয়েছে যে কৃষকের যেই একজন নারীকে যে সুবিধা নারীর হাতে দেওয়া হবে। আমাদের যে 33% যে নারীর সব জায়গায় যে আমাদের অংশগ্রহণের যে কথাটা লেখা আছে, আমাদের সর্বক্ষেত্রে সেটা মানা হয় না। তৃণমূল পর্যায়ে তো নাই, উচ্চ পর্যায়ে হয় খুব সামান্য। লিডার, আমি এই প্রশ্ন আপনার কাছে রেখে যাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। দেখুন, ব্যক্তিগতভাবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি মানুষের অধিকার বা ভোটের অধিকার যেই নীতি, আইন, সংবিধান সাহায্য করবে, কন্টিনিউ করতে নিশ্চিত করবে। অর্থাৎ এত 20 কোটি মানুষ দেশে, সবাই তো আর হইচই করে কথা বলতে পারবে না, তাহলে তো কোনো কিছু হবে না। আপনাকে একটা প্রসেসের ভিতর দিয়ে যেতে হবে, সেটা হচ্ছে গণতন্ত্র, গণতান্ত্রিক প্রসেস। অর্থাৎ গণতন্ত্রতে মূল বিষয় আছে ভোটের মাধ্যমে মানুষ একটা বিষয়ের প্রতি তার সমর্থন বা অসমর্থনটা প্রকাশ করে। এই বিষয়টিকে অর্থাৎ অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা, পৃথিবীর সভ্য দেশ যেগুলো, পৃথিবীর গণতান্ত্রিক দেশ যেগুলো, তারা সবাই এই প্রসেসটাই ফলো করে। কাজেই সংবিধান বলেন, আইন বলেন, নীতি বলেন, যাই বলেন, যেই আইন, নীতি, সংবিধান এই বিষয়টাকে নিশ্চিত করবে, ব্যক্তিগতভাবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি সেটার পক্ষেই থাকব। কাজে আপনাকে কিছু একটা বেসিসে যেতে হবে। আমরা আমাদের প্রস্তাবনাগুলো দিয়েছি। আমাদের প্রস্তাবনাগুলো একটু আগে একজনের প্রশ্নের উত্তরে আমি বলেছিলাম যে সংবিধানের বিষয়ে দল যেগুলো মনে করে সেগুলো আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রস্তাবনাগুলো দিয়েছি। এটি গেল একটি বিষয়। আপনি নারীর বিষয় বলেছেন 33%। দেখুন, নারীরা যাতে সমাজে আরো ভালোভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে, তাদের যোগ্যতা অনুযায়ী বিভিন্ন জায়গায়, বিভিন্ন অবস্থানে তাদেরকে যাতে নেওয়া যেতে পারে, সেজন্য কিন্তু প্রথম সবচেয়ে কার্যকরী যে পদক্ষেপটি গ্রহণ করেছিলেন সেটি হচ্ছে দেশনেত্রী খালেদা জিয়া। নারীদের শিক্ষা ব্যবস্থাটাকে ফ্রি করেছিলেন। স্বাভাবিকভাবে আপনাকে যোগ্যতা অর্জন করতে হলে অবশ্যই একজন মানুষকে, সেটি নারী হোক পুরুষ হোক, শিক্ষিত হতে হবে এবং সেই শিক্ষার নিশ্চয়তাটা উনি নিশ্চিত করেছিলেন। আমরা এর মধ্যে 31 দফার মধ্যে বিষয় রেখেছি। আপনি যে 33% কথা বললেন, দেখুন, আমাকে তো কেপেবল বা যোগ্যতা সম্পন্ন মানুষটিকে পেতে হবে। আমি যদি যোগ্যতা সম্পন্ন মানুষটিকে না পাই, আমি কেমন করে দিব? শুধু দেবার জন্য দিলে তো বরং সেটা আরো ক্ষতি হবে, শুধু দেবার জন্য দিলে। কাজে আমরা চাইছি আপনার মতন এরকম সচেতন মানুষ নারী সমাজের মধ্যে আরো গড়ে উঠুক। আমরা যত বেশি সংখ্যক নারী সমাজ থেকে আপনার মতন এরকম সচেতন নেত্রী গড়ে তুলতে পারবো, আমাদের জন্য তখন সুবিধা হবে সেই 33%টাকে ফিল আপ করার জন্য। ধন্যবাদ। আমি একটু আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যদি কোনো প্রশ্ন করেন সেটা করতে পারেন। কিন্তু আমাদের 24 নম্বর যে আইটেম, যে দফা, সেখানে আমি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের উত্তরের ধারাবাহিকতায় শুধু আপনাদের মনে করে দিচ্ছি, কমিটমেন্ট কিন্তু ক্লিয়ার আছে নারীদের এই ব্যাপারে। সেটা হচ্ছে জাতীয় সংসদে মনোনয়নের ক্ষেত্রে নীতিগতভাবে নারীদের প্রাধান্য দেয়া হবে, এই কথাটা কিন্তু আন্ডারলাইন করেন। এবং স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর প্রতিনিধিত্ব বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হবে। এখানে ইটস এ কমিটমেন্ট। সো এটা তো উল্লেখ করেছেন। এটা যদি এখন উপযুক্ত না পাওয়া যায় তখন কি করা যাবে? উপযুক্ত নিশ্চয়ই আপনারা এগিয়ে আসবেন, তখন নিশ্চয়ই ইনশাআল্লাহ করা হবে। এখানে কিন্তু কমিটমেন্ট আছে। থ্যাংক ইউ স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শাহজাহান মিয়া সম্রাট, মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব,
আপনার কাছে আমার জানার ইচ্ছা, জানার কৌতূহল। মাইকটা আর মুখের কাছে নেন। 2008-এর ফখরুদ্দিন এবং মঈনুদ্দিনের সময় সারা বাংলাদেশের 300 আসনের মধ্যে তারা যে ডিলিমিটেশন করেছিলেন বা নির্বাচনী এলাকার পুনর্বিন্যাস করেছিলেন বিএনপিকে হারানোর জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা যখন কাজ করছিলাম তাদেরকে পরাজিত করার জন্য 152টা সিটে তারা পুনর্বিন্যাস করেছিলেন, যার প্রেক্ষিতে আমরা যে সমস্ত এলাকায় আমরা জিততে পারি বা আমাদের প্রার্থীরা বিজয় অর্জন করেছিল পূর্বকারের ইতিহাসে, সেই সমস্ত সিটকে এক থানার সাথে আর এক থানার সংযোজন করেছিল, এক ইউনিয়নের সাথে একই নির্বাচনী এলাকার মধ্যে আপনারা একটা ইউনিয়ন কেটে আর এক জায়গায় নিয়েছিলেন যাতে বিএনপি পরাজিত। আপনার প্রশ্নটা বলুন, আমরা জানি বিষয়। এইটাকে আপনার আমার প্রশ্ন হলো যে এইটাকে আমরা পূর্বের কায়দায় যেতে পারি কিনা, 2008-এর পূর্বে আমরা যেতে পারি কিনা, এইটা আমার জানার ইচ্ছা। আর 2 নাম্বার হচ্ছে যে আমাদের পার্লামেন্ট অনেককে সুযোগ দিতে চাই। সম্রাট ভাই, নেতৃবৃন্দ, এখানে আমাদের যে আজকে সঞ্চালক মোশাররফ, সে কিন্তু একটা কথা বলেছে, আপনারা এখানে সকলে উপস্থিত হচ্ছেন, একজন লিডার হিসেবে উপস্থিত হয়েছেন, তাই না? তো আমরা যেরকম হাসিনার সময় হয়তো এই যে স্বৈরাচারের সময় হয়তো এক একজন মানুষ 1000 বা 100 ভোট দেয়, বাট আমরা যে নীতিতে বিশ্বাস করি প্রত্যেকটা মানুষ একটি ভোট দিতে পারবে, সে যেই হোক না কেন। তো এখানে আপনাদেরকে অন্তত এরকম একটা নীতি ফলো করতে হবে, একজন মানুষ একটি প্রশ্ন করবেন, আদারওয়াইজ আপনি আপনার সহকর্মীকে বঞ্চিত করছেন তার অধিকার। সম্রাট, আপনি যেটা বলেছেন, দেখুন আপনি কি সমস্যা না বসেন আপনি কি সমস্যা বাড়াতে চান না সমস্যা কমাতে চান, এটি একটি বিষয়। আর দ্বিতীয়ত, আমি যে বিষয়টি মনে করি, বিএনপি হচ্ছে জনমানুষের দল, জনগণের দল, বিএনপির নেতাকর্মীরা জনবান্ধব। আমরা যেহেতু মানুষ এবং দেশের জন্য কাজ করি, আপনি যেই অংশের কথা বলেছেন যে তারা দিয়ে দিয়েছিল, তাদের লক্ষ্য বা উদ্দেশ্য কি ছিল আপনি বলেছেন, আপনার সাথে আমি একমত, তাদের কি লক্ষ্য বা উদ্দেশ্য ছিল। বাট আমি মনে করি এত বছরে নতুন যেই অংশটা যেখানে এসেছে, আমি মনে করি আমার যোগ্য নেতৃত্ব যারা আছেন সেই অঞ্চলে, তারা নতুন এলাকার মানুষকে তাদের সাথে এমন একটা সম্পর্ক তৈরি করেছেন, আমি মনে করি না আমাদের আর চিন্তিত হওয়ার কোনো কারণ আছে। 2-1টি ক্ষেত্র ছাড়া চিন্তিত হওয়ার কারণ আছে। কারণ আপনি যদি এখন আবার এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করতে যান, তাতে তো সমস্যা বাড়বে বই কমবে না, তাই না? বিভিন্ন রকম কমপ্লিকেসি আছে, আপনি যেহেতু রাজনীতি করেন আপনি বিষয়টি জানেন। আমরা চাইছি একটি স্থিতিশীল অবস্থা যত দ্রুত সম্ভব দেশে আনার জন্য। স্থিতিশীল অবস্থা যত দ্রুত আমরা করতে পারবো, আমরা যে 31 দফা বলেছি, সেই 31 দফার ভিতরে অর্থনীতি বলেন, শিক্ষা বলেন, মানুষের স্বাস্থ্য বলেন, কর্মজীবী মানুষের আয় উন্নতি বলেন, দেশের বিভিন্ন কৃষিতে বলেন, ফ্যাক্টরি মিল কারখানা বলেন, প্রোডাকশন বাড়ানো বলেন, সবকিছু তত দ্রুত অ্যাড্রেস করা যাবে, সবকিছু তত দ্রুত গুছানো যাবে। কাজে আসুন আমরা চেষ্টা করি যেই বিষয়টিকে আমরা অ্যাভয়েড করতে পারবো, কারণ যেই বিষয়টিকে অ্যাড্রেস করলে সমস্যা নতুন করে বাড়বে এরকম কোনো বিষয় আনার দরকার কি সামনে, তাই না? আর আপনার যদি নিজের আত্মবিশ্বাস থাকে একজন রাজনৈতিক কর্মী হিসাবে, আপনি নতুন এলাকার মানুষকে সেভাবে কনভিন্স করে আপনার পক্ষে নিয়ে আসুন না কেন। ধন্যবাদ। বলেন, আপনার পরিচয় দিয়ে বলেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আমি এখানে করছে একজন, একটু পরে নেক্সট। আসসালামু আলাইকুম। আরে আপনি পরে তো বলেন, আপনি বলেন। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মাইকটা মুখের কাছে নেন। তারেক রহমান, মুখের কাছে নেন মাইকটা। আমি মেজর রিটায়ার্ড ওয়াহিদুল হক মোল্লা। আমার প্রশ্নটা স্যার, আপনার এই যুগান্তকারী পদক্ষেপে 6 নম্বরে আছে আইনসভায় উচ্চ কক্ষের প্রবর্তন। এটা অত্যন্ত যুগান্তকারী ধারণা, কিন্তু আমার প্রশ্নটা হলো কি যে এটা কি স্যার নির্বাচনের মাধ্যমে হবে? দ্বিতীয় প্রশ্ন, এটা কি স্যার আমেরিকান সিনেটের মতো হবে না অন্য কোনো দেশের মধ্যে দ্বিকক্ষ বিশিষ্ট হবে স্যার? এই একটি প্রশ্ন। এটা স্যার আমাদের জানতে ইচ্ছা করে যে আপনার এটা কোন ধারণায় আছে। আর একটা প্রশ্ন আমার ব্যক্তিগত, যদিও স্যার 97-এ আমি স্টুডেন্ট কোয়ার্টারে ঢাকায় ছিলাম, আপনার পাশের বাসাটা ছিল, একটা নোটশিট দিয়েছিলাম যে এই বাসাটার যে দখলকার আছে উনি অবৈধ না, অবৈধ উচ্ছেদ করা যাবে না।
ওই নোটের পরে 97 ওই বাসায় কিছু করতে পারে না, পরবর্তীতে সংসদ আইন করে বাসাটা উচ্ছেদ করা হয়েছে। এই জন্য আমার অনেক অত্যাচার হয়েছে, আমাকে সৈয়দপুর যেতে হয়েছে, সৈয়দপুর থেকে হিলট্রাক যেতে হয়েছে স্যার। এইটা বলার জন্য আর স্যার ওইটার একটু জব চাই যে দ্বিকক্ষ বিশিষ্ট কি সিনেট হবে কিনা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোল্লা সাহেব আপনার প্রশ্নের জন্য। দ্বিতীয় বিষয়টি যেহেতু আপনার এবং আমার ব্যক্তিগত বিষয়, সেটা আমরা সামনে না নিয়ে আসি, এখানে আলোচনার কিছু নেই। সেটি প্রথম যেটি আপনি বলেছেন, আমরা যেটি উচ্চ কক্ষের প্রস্তাবনা দিয়েছি, প্রাইমারিলি আমাদের যেটা চিন্তা ভাবনার মধ্যে আছে সেটা হচ্ছে যে ওয়েস্টমিনিস্টার অর্থাৎ ব্রিটেনে যেভাবে করে যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো যারা তারা যখন হাউস অব লর্ডসে তাদের কোনো মেম্বার যায়, সেটা আলোচনা করে তারা যেটা যাকে মনে করে তার প্রস্তাবনাটা তারা সরকারকে দেয়। এদের দেশের নিয়ম বা রীতি অনুযায়ী সরকার সেটি রাজার কাছে পাঠায়, রাজা সেটিকে একটা ফর্মাল অ্যাপ্রুভাল দেয়। আমরা মোটামুটিভাবে এইভাবে চিন্তা করে রেখেছি যে আমাদের পক্ষ থেকে গণতান্ত্রিক রাজনৈতিক দল যারা আমাদের সাথে আন্দোলন করেছেন তাদের পক্ষ থেকে তারা যাদেরকে দিতে চান তারা ঠিক করবেন, আমাদেরটা আমরা ঠিক করবো। এইভাবে করে আমরা উচ্চকক্ষের সদস্য যারা তাদেরকে নির্ধারিত করব। এটা প্রাইমারিলি এইভাবে আমরা বিষয়টিকে চিন্তা করে রেখেছি প্রাথমিকভাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি তানজিমুল হাসান কায়েস, ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক। যেহেতু আপনি ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক, এজন্য আপনি আমি যখন সহ সাংগঠনিক ছিলাম ফরিদপুর ডিভিশনে, আপনার সাথে কয়েকবার কথা করার সুযোগ পেয়েছিলাম, এর জন্য আপনাকে ভাইয়া বলি। আমার প্রশ্ন সংক্ষেপে, এই ফ্যাসিস্ট শেখ হাসিনা 15টি বছর ক্ষমতা দখল করেছিল এবং তার আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং শেখ হাসিনা 2041 সাল পর্যন্ত ভীষণ ঘোষণা করেছিল তারা ক্ষমতায় থাকবে এদেশের জবরদখল পাথরে বিনা ভোটে। আপনি এখানে 31 দফার ভিতরে আমাদের রাষ্ট্র কাঠামোর পরপর 2 মেয়াদে প্রধানমন্ত্রী থাকতে পারবে না। তা আমার প্রশ্ন, আপনি যেভাবে এই বাংলাদেশকে বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন, তৃণমূল থেকে, ওয়ার্ড থেকে এবং বিএনপি জাতীয় পর্যায়ে সদর দেশের বাইরে থেকে বিএনপিকে একত্রিত করছেন, সাধারণ জনগণের মাঝে এবং আমাদের স্কুল কলেজের শিক্ষার্থীদের মাঝে যে 31 দফা আমরা পৌঁছে দিচ্ছি, তা আমার প্রশ্ন, আমরা যদি ইনশাল্লাহ পরপর 2 বার মেয়াদে না করে, এটা যদি আপনার নেতৃত্বে বিএনপি সরকার যদি ক্ষমতা করে, এটা ভোটার মাধ্যমে জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে, আপনি কারিশমেটিক লিডারের মাধ্যমে আপনার জনগণের মধ্যে ঢুকে গেছে। আমাদের বিএনপি নেতৃবৃন্দ সবাই বিএনপির উপর আস্থা রাখে, এটা 2 মেয়াদে না বাড়ে একটু বাড়ানো যায় কিনা, এটা আমার অনুরোধ। 2 মেয়াদে এটা খুব কম হয়ে যায়। ভাইয়া আসসালামু আলাইকুম। এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, এখান থেকে আমরা নড়ব না, যেহেতু এটা সিদ্ধান্ত হয়ে গেছে। যে ব্যক্তি প্রধানমন্ত্রী হবে সেই ব্যক্তি পরপর 2 বার হতে পারবে, এর বেশি হতে পারবে না। এটা বিএনপি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এখান থেকে আমরা নড়ব না এখন। ধন্যবাদ। মাননীয় চেয়ারম্যান, আমাদের প্রায় 40 মিনিট হয়ে গেছে, আমরা আর 5 মিনিট চালাতে চাই। ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। স্যালুট লিডার, সর্বপ্রথম আপনাকে আর মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে আজকে আপনার সামনে কথা বলার সুযোগ পেয়েছি। আমি মোহাম্মদ জহুরুল ইসলাম জহির, ফরিদপুর মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক। সবাই তো বিভিন্ন প্রশ্ন করলেন, আমি যেহেতু কৃষক দলের নেতৃত্ব দিচ্ছি, কৃষি রিলেটেড একটি প্রশ্ন করতে চাই লিডার। সেটি হচ্ছে আমাদের 27 নম্বরে যেটি বলা হয়েছে 31 দফার, যে বাংলাদেশকে কৃষি ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ এবং স্বাবলম্বী করার জন্য। লিডার, আমার একটা কথা হচ্ছে, বাংলাদেশের যে চক্রান্ত চলছে কৃষি ক্ষেত্রে, তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে যে পূর্ব পরিকল্পিতভাবে ফরিদপুরে আমাদের যে পেঁয়াজের বীজ দেওয়া হয়েছিল সরকারিভাবে, কোনো কৃষকেরই পেঁয়াজের বীজ জ্বালায় নাই লিডার। তার মানে কি একটি সূক্ষ্ম পরিকল্পনা চলছে পেঁয়াজ ক্ষেত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য। কোন কৃষকেরই পেঁয়াজের বীজ কি সরকারিভাবে যে পেঁয়াজের বীজ দেওয়া হয়েছে ফরিদপুরে, সেটা পেঁয়াজের বীজটা উৎপাদিত হয় নাই, মানে গজায় নাই, চারা গজায় নাই পেঁয়াজের বীজের, চারা গজায়নি। আচ্ছা ঠিক আছে, এটা বীজটা কোন দেশে ছিল? সরকারিভাবে উপজেলা থেকে। বিএডিসি কোথা থেকে এনেছিল বীজটা? বিদেশ থেকে এনেছিল? জি, এটা হচ্ছে পরবর্তীতে আমরা যখন আমাদের কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদ ইসলাম বাবুল ভাইয়ের সাথে কথা বললাম, তিনি বিএডিসিতে গিয়েছিলেন, তিনি ওটা কথা বলেছেন।
বাবুল ভাই ভালো বলতে পারবেন যে কোথা থেকে এটা দিয়েছেন, কিন্তু আমরা যেটা পেয়েছি। তো আগামীতে আসছে আবার ধানের বীজ। তো আমি যেটা বলতে চাচ্ছি যে ওই ধানের বীজটা দেখালো এবং চক্রান্ত করা হলো যে ধানের বীজটা গজালো না, তার মানে কি আমাদের কৃষি সেক্টরটা ধ্বংস হয়ে গেল। তো আমি আপনার কাছে প্রশ্ন একটাই যে এই সমস্ত প্রি প্ল্যান অর্থাৎ পূর্ব পরিকল্পনা আমাদের কোনো আছে কিনা, আমাদের আছে কিনা, কিংবা সরকারের আছে কিনা, যে এই সমস্ত চক্রান্তের হাত থেকে আগে আমরা প্রতিহত করতে পারবো কিনা, বাংলাদেশকে রক্ষা করতে পারবো কিনা। ধন্যবাদ লিডার। পিছনে আর মাইক দিয়েন না, পিছনে পরে দেন। বলেন বলেন আপনার প্রশ্নটা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামত কর্মসূচি সারাদিন আমরা আলোচনায় অনেক জ্ঞান গর্ব মেধাবী মানুষের কাছ থেকে অনেক কিছু আমরা শুনতে পেরেছি, জানতে পেরেছি। প্রশ্ন আমার কিছুই নয়, 31 দফার ভিতরে অনেক প্রশ্ন সমাধান আছে। আমার একটু সাপ্লিমেন্ট আছে, আমার একটু পরামর্শ আছে। ছোট মানুষ হয়ে আমি ড্যাবের প্রেসিডেন্ট, ফরিদপুরে আমি একজন চিকিৎসক। আমাদের দেশ থেকে প্রতিবেশী রাষ্ট্রে চিকিৎসার জন্য মানুষ যেভাবে অপমানিত, লাঞ্ছিত হচ্ছে, এ ব্যাপারে আমি একটু কথা বলতে চাই। কারণ আমাদের দেশ থেকে এই অতি সম্প্রতি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদকের স্ত্রীকে চেন্নাই নিয়ে যাওয়ার কথা, নিতে পারেনি, নিতে হয়েছে মালয়েশিয়ায়। আমরা ব্যথিত। আমরা চিকিৎসক সমাজ আপনার মাধ্যমে আমি একটু পরামর্শ রাখতে চাই, যেটা আপনি বাস্তবায়নে পদক্ষেপ নেবেন। সেটা হলো সময়ের ব্যাপার আছে না, আমাদের চিকিৎসকদের এই যে এই ভর্তি পরীক্ষায় আগে যেমন 10 জন নেওয়া হতো, এখন আমরা 20 জন নিতে পারি। তারপরে যে চিকিৎসকরা যে তৈরি হবে, বিশেষজ্ঞ চিকিৎসক, এই বিশেষজ্ঞ চিকিৎসকদের ভিতর থেকে একটা টিম, বিশেষজ্ঞ চিকিৎসক, টেকনোলজিস্ট অ্যান্ড সিস্টার, এই গ্রুপ অফ ডক্টর টিমকে বাইরে পাঠিয়ে স্বল্প মেয়াদী বা দীর্ঘমেয়াদী একটা ট্রেনিং এর মাধ্যমে আমাদের দেশে এনে একটি সরকারি হসপিটালে বা বেসরকারি হসপিটালে এমন একটি টার্সিয়ারি লেভেলে হসপিটাল তৈরি করা যায় কিনা, যেখান থেকে আমরা চিকিৎসা পেয়ে আমাদের বাইরে যেতে হবে। ধন্যবাদ, ধন্যবাদ নেতা, ধন্যবাদ। প্লিজ মাননীয় চেয়ারম্যান। জি, চিকিৎসার ব্যাপারে যেটা বলেছেন, দেখুন আমি মনে করি আমরা সমাজের যেখানে আছি, আমরা ভালো যদি করতে চাই, এখানে প্রত্যেকের স্ব অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। চিকিৎসক বৃন্দের নিজস্ব একটি ভূমিকা আছে। আমাদের রুগীরা কেন যাচ্ছে? সবসময় কি তারা কোনো একটি চিকিৎসার অভাব আছে সেজন্যই যাচ্ছেন? হয়তো আরো অনেক কারণেই তারা বিদেশে যাচ্ছেন, বিভিন্ন দেশে যাচ্ছেন রুগীরা। তো আপনারা যদি প্রথমত সেই বিষয়টি নিশ্চিত করেন যে আপনার দেশের মানুষ, আপনার দেশের রুগী আপনার উপরে বিশ্বাস, আস্থা রাখবে, এইটা তো আমি তৈরি করে করতে পারবো না। আমি 31 দফার মধ্যে যাই দিই, যাই অ্যানাউন্স করি, সেটা আমি করতে পারবো না। আপনার উপরে আস্থা একজন মানুষ রাখবে রুগী হিসাবে, সেই আস্থাটা তো আপনাকে অর্জন করতে হবে। আমার মনে হয় এই বিষয়টি যদি আপনারা নিজেদের মধ্যে থেকে তৈরি করতে সক্ষম হন, তাহলে বাকি যেই বিষয়গুলো আছে সেগুলোকে আমরা খুব সহজেই হয়তো কম বেশি অ্যাড্রেস করতে পারবো। ধন্যবাদ। সম্মানিত নেতৃবৃন্দ, এরপর আমাদের আরো 2টি পর্ব আছে। একটা হলো আপনারা যারা জেলার নেতৃবৃন্দ আসছেন, জেলা পর্যায়ে ট্রেনিং শুরু করার জন্য আপনাদেরকে আমরা কিছু সামগ্রী উপহার হিসেবে দেব, সেইটা হবে। তারপর আমাদের সভাপতির বক্তব্যের পর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বক্তব্য রাখবেন। সুতরাং আমরা 2টা প্রশ্ন দেবো, এরপর আর নিতে পারবো না। আমাদের নারী নেতৃত্বে একটা, আরেকটা প্রশ্ন, 2টা। হ্যাঁ বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মুসাম্মদ শাহিদা, ফরিদপুর জেলা তাঁতি দলের সদস্য সচিব, সাবেক বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। আমার জনাব চেয়ারম্যান সাহেবের কাছে একটাই প্রস্তাব, সেটা হচ্ছে প্রস্তাব, দাবি এবং পরামর্শ। আমরা বিগত দিনে যারা 17 বছর, আমি নিজে যেমন 3টা নির্বাচন করেছি, ইউনিয়ন পরিষদ, যে উপজেলা এবং পৌরসভা, এবং আমার মতন যারা স্থানীয় জনপ্রতিনিধি আছে বিগত এই আওয়ামী লীগ সরকারের আমলে যারা আমরা ভোটে নির্বাচিত হয়েছি, আমাদেরকে চেয়ার দেওয়া হয়নি। আপনার কাছে একটাই দাবি, আগামীতে আমরা যারা বিএনপি নেতৃত্ব দিয়ে আসছি, মাঠ থেকে আমরা জনগণের সঙ্গে সম্পৃক্ত আছি, আপনি আমাদের এই বিগত দিনে যারা আমরা নির্যাতিত চেয়ারম্যান, মেম্বার,
পৌরসভার কমিশনার, এদের দিকে আপনি একটু দৃষ্টি রাখবেন, এটাই আপনার কাছে আমার দাবি, অনুরোধ। আসসালামু আলাইকুম। একটু সবাই একটু সহযোগিতা করেন আমাদের, আপনারা কিন্তু সবাই নেতা, কিন্তু এই হলের পরিবেশ ভালো রাখার দায়িত্ব আপনাদের। মোশাররফ, দেখেন স্যার চলে গেছে, তার মানে নিশ্চয়ই আপনারা কন্ট্রোল করতে পারতেছেন না। না না না, এটা খুব খারাপ। বসেন বসেন ফারুক ভাই, এই তো বলেন, বসেন। চেয়ারম্যান আছে, লাইনে আছে, আপনি প্রশ্ন করেন। চেয়ারম্যান লাইনে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গোলাম আহমেদ, সাবেক ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক ও নির্বাচন ও সিনেট সদস্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এখন আমি একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক। আমি এই 30 বছর অধ্যাপনা করেছি, আর যখন অধ্যাপনা শেষ হয়েছে তখন আমি এই দলে আবার কাজ করা শুরু করেছি। আমি মাননীয় লিডারের কাছে একটা প্রশ্ন করা যাবে? করেন, অবশ্যই করেন। আমি এই দফার আমি ইসমাইল জবিউল্লাহ স্যারের কাছে আমি এই 25 এবং 26 এই 2 দফা নিয়ে একটু কথা বলতে চাই। এখানে শিক্ষা ব্যবস্থার করার কথা বলা আছে, জ্ঞানমূলক শিক্ষা ব্যবস্থা, কিন্তু মাদ্রাসা শিক্ষার কোনো কথা বলা নাই। কারণ আমাদের অধিকাংশ ছাত্রছাত্রী মাদ্রাসায় পড়াশোনা করে। মাদ্রাসা শিক্ষাকে আধুনিকীকরণ এবং আধুনিক শিক্ষার সাথে সমন্বয় করা, এ বিষয়ে কিছু সংযোজন করা যায় কিনা এখানে। আর একটা পয়েন্ট হলো যে আমাদের বর্তমানে 24-25 অর্থ বছরে শিক্ষা খাতে মোট জিডিপির বরাদ্দ হচ্ছে 1.67 মাইনাস প্লাস, কিন্তু আপনারা এখানে বলেছেন যে আগামী বাজেটে আমাদের বরাদ্দ হবে 5-এর নিচে নয়। কিন্তু আমরা কি আগামীবার যদি ক্ষমতা গ্রহণ করি জনগণের ভোটে, আমরা কি 5% জিডিপি বরাদ্দ দিতে পারবো শিক্ষা খাতে? এই একটা প্রশ্ন। ভাই প্লিজ স্যার, একটা প্লিজ, আপনাকে বুঝতে হবে। এক প্রশ্ন তো আপনার, আপনাকে বুঝতে হবে। আচ্ছা, আপনার প্রথম প্রশ্ন হচ্ছে মাদ্রাসা শিক্ষা সম্পর্কে, সেটার উত্তর হচ্ছে যে হ্যাঁ, মাদ্রাসা শিক্ষার ব্যাপারে এখানে স্পেসিফিক আমরা 31 দফার মধ্যে উল্লেখ করিনি, এই উল্লেখ করার সুযোগ হয়নি। তবে আমাদের যে ভিশন 2030 আছে, ওখানে মাদ্রাসা শিক্ষাকে কিভাবে আধুনিকায়ন করা হবে সে কথাটা উল্লেখ আছে। এটা কোনো ডিলিট করা হয়নি, এটা কিন্তু কার্যকরী আছে। এটা অবশ্যই দেখবেন। আপনি বুঝেছেন, মাদ্রাসা শিক্ষার ব্যাপারে ভিশন 2030-তে স্পষ্ট আছে। আমি একটু আগেও আপনাদের বলেছি 31 দফায় অনেক সময় পুরো জিনিসটা আমরা অ্যাকোমোডেট করতে পারিনি, কিন্তু ভিশন 2030-তে যেটা ইলাস্ট্রেট করা আছে সেটা আমাদেরই বক্তব্য, আমাদেরই স্টেটমেন্ট, আমাদেরই দাবি এবং আমাদেরই অঙ্গীকার। আমরা সেটা ইনশাল্লাহ ও মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়নের ব্যাপারে আপনি যেটা বলেছেন সেটা নিশ্চয়ই আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করব। আর যেটা 5%-এর কথা আপনি বলেছেন, এই সরকার তো একেবারে দিন দিন যেটুকু বাজেট দেওয়ার কথা সেটা তো আরও দিন দিন কমাচ্ছে। আমরা বলেছি যে আমাদের এখানে বাজেট বাড়াতে হবে এবং সেটা আমরা ন্যূনপক্ষে 5%, জিডিপির 5% করবো ইনশাল্লাহ গ্র্যাজুয়ালি। আপনি যেটা বলেছেন কালকেই পারবো কিনা, নিশ্চয়ই পারতে হবে। আমার যদি নিয়ত ঠিক থাকে তাহলে আমরা ইনশাল্লাহ পারবো। গ্র্যাজুয়ালি আমরা 5% যাব এবং সেটা পর্যন্ত করতেই হবে। এছাড়া কোয়ালিটি এডুকেশন ইমপ্রুভ করা সম্ভব নয় এবং সেই বাজেট কোনো ইমারত বা বিল্ডিংয়ের পিছনে খরচ হবে না, সেটা কোয়ালিটি এডুকেশন, ট্রেনিং, রিসার্চ এগুলোর পিছনে খরচ করা হবে। ধন্যবাদ। আমরা প্রস্তুতার পর্ব এখানে শেষ করছি। আমাদের আরো 2, আমি সকল জেলার সভাপতি, সাধারণ আহ্বায়ক, যুগ্ম আহ্বায়কদেরকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সকল জেলার ফরিদপুর প্রস্তাবিত বিভাগের সকল নেতৃবৃন্দকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সকল জেলার জেলা মহানগরী যা আছেন একটু সবাই আসেন, এখানে দাঁড়ান, আপনারা সামনে দাঁড়ান। সকল প্রিয় নেতৃবৃন্দ, আপনাদেরকে আহ্বান এখানে ডাকা হয়েছে একটি কারণে। আজকে আমরা বিভাগীয় কর্মশালা শেষ করলাম, এরপর আপনারা জেলায় জেলায়, উপজেলা, পৌরসভা, ইউনিয়নে এই কর্মসূচি আপনারা পালন করবেন। যার জন্য আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপস্থিতিতে বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে এই কর্মশালার সামগ্রী আমরা আপনাদের কাছে বিতরণ করছি।
যাও সেবা যাও যাও না আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপস্থিতিতে কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে আগামী দিনে জেলায় উপজেলা পৌরসভা ইউনিয়নে এই কর্মশালা সম্পূর্ণ করার জন্য যেই সামগ্রী দরকার অর্থাৎ লিফলেট বুকলেট কলম এগুলি আপনাদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আপনাদেরকে প্যান ড্রাইভ দেওয়া হবে, যদি বেশি লাগে আপনারা সেখান থেকে ছাপিয়ে নেবেন। সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ জি, সবাইকে ধন্যবাদ জি। এ পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য আহ্বান, মাননীয় প্রধান অতিথির অনুমতি সাপেক্ষে আমি এখন বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি ফরিদপুর বিভাগীয় বিপ্লবী সাংগঠনিক সম্পাদক বিএনপির পররাষ্ট্র বিষয়ক কমিটির অন্যতম সদস্য জননেত্রী শ্যামা ওবায়েদ, জননেত্রী শ্যামা ওবায়েদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ডেলিগেটরা যদি একটু শান্ত হয়ে বসেন তাহলে সুবিধা হয়, একটু শান্ত হয়ে বসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ফরিদপুর বিভাগীয় 31 দফার উপরে কেন্দ্রীয় প্রশিক্ষণ কমিটির আয়োজিত এই কর্মশালার উপস্থিত আজকে আমাদের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সকলের নেতা, বাংলাদেশের নেতা জনাব তারেক রহমান আজকে আমাদের মাঝে উপস্থিত আছে। আমাদের 5 জেলা এবং ফরিদপুর মহানগর সকলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এখানে উপস্থিত আজকে কেন্দ্রীয় প্রশিক্ষণ কমিটির প্রধান বক্তা যিনি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জাবিউল্লাহ এবং আমাদের বিএনআরসি প্রধান মাহাদি আমিন, যিনি অত্যন্ত সাবলীল ভাবে আমাদেরকে একটি অত্যন্ত ডিটেইলড একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেছেন 31 দফার উপরে। সাবেক এমপি হালিমা আরলি, মাহমুদা হাবিবা, আনিসুর রহমান তালুকদার খোকন, আমাদের মোশাররফ ভাই মোশাররফ হোসেন যিনি প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, এই কমিটির সদস্যবৃন্দ উপস্থিত আছেন। আমাদের সহ সাংগঠনিক খন্দকার মাসুকুর রহমান মাসুক, সেলিমুজ্জামান সেলিম, কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, মহিলা দলের নেত্রী নায়েবা ইউসুফ সহ আমাদের জেলার আহ্বায়ক মোতারেস আলী ইসা মঞ্চে আছেন, সহ আমার সামনে উপবিষ্ট নির্বাহী কমিটির সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং সকল জেলা থেকে আগত আমাদের যারা নেতৃবৃন্দরা এসছেন, আমাদের সকলের পক্ষ থেকে, বিভাগের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আমাদের চেয়ারম্যান সাহেবকে, যে উনি এমন একটি কালজয়ী সিদ্ধান্ত নিয়েছেন যে ভিশন 2030 দেশনেত্রী বেগম খালেদা জিয়া উপস্থাপন করেছিলেন, যার উপর ভিত্তি করে 2 বছর আগেই উনি কিন্তু 27 দফা দিয়েছিলেন আমাদের চেয়ারম্যান সাহেব, যেটা তৎকালীন ফ্যাসিস্ট হাসিনার সময়ে আমরা কিন্তু ঠিকভাবে মানুষের কাছে পৌঁছাতে পারিনি। আজকে যখন 31 দফা দেওয়া হলো, সেই 31 দফাটাকে প্রান্তিক পর্যায়ে তৃণমূলে নিয়ে যাওয়ার জন্যে বিভাগীয় পর্যায় থেকে শুরু করে ওয়ার্ড লেভেল পর্যন্ত আমাদের এই যে প্রশিক্ষণ কমিটি গঠন করে প্রশিক্ষণ কমিটির মাধ্যমে আমাদের নেতাকর্মীদেরকে ইন্টিগ্রেট করা, প্রশ্ন উত্তরের মাধ্যমে তাদেরকে ইন্টিগ্রেট করা এবং ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায় পর্যন্ত নিয়ে যাওয়া, এই যে একটি কালজয়ী সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের জন্য আমরা ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি বেশি বক্তব্য রাখবো না, অবশ্যই আপনারা প্রধান অতিথির বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমি শুধু কয়েকটি কথা বলতে চাই। আমি একজন বিএনপির কর্মী নয়, একজন সাধারণ মানুষ হিসেবে যখন এই 31 দফাটা পড়ি, তখন আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগের এবং হাসিনার শোষণ, নিষ্পেষণ, অত্যাচার, অনাচার, দুর্নীতি, ক্ষমতার চরম অপব্যবহার, সব কিছুর বিরুদ্ধে জবাব হচ্ছে এই 31 দফা। এবং আপনি যদি রাষ্ট্র কাঠামো সংস্কার থেকে, সংবিধান সংস্কার থেকে শুরু করে প্রত্যেকটি সেক্টরের সংস্কারগুলো যেগুলো 31 দফাতে উল্লেখ করা আছে,
যেটা ভিশন 2030-র উপর বেস করে করা হয়েছে, সেগুলো যদি আমরা পড়ি আমাদের কাছে মনে হবে যে এটি একটি মানবিক রাষ্ট্র গঠনের, একটি স্বচ্ছ রাষ্ট্র গঠনের এবং একটি জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের একটি বুকলেট হচ্ছে 31 দফা। আজকে বিজয়ের মাস। আমি প্রথমেই এই বিজয় দিবসে সকল মুক্তিযোদ্ধা, বিশেষ করে প্রথমত আমাদের স্বাধীনতার ঘোষক দেশের বা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর মুক্তিযোদ্ধাকে স্মরণ করছি এবং সকল মুক্তিযোদ্ধাদের কাজকে স্মরণ করছি। এবং গত 17 বছরে খুনি হাসিনার আমলে বিএনপি যারা আত্মাহুতি দিয়েছেন, গুম হয়েছেন, খুন হয়েছে, একজন গুম যিনি ফিরে এসে খোকন আমাদের মাঝেই আছে, যারা গুম হয়েছে, খুন হয়েছে, যারা হত্যা হয়েছে, এবং এই জুলাই আগস্টেও ফরিদপুর জেলার পাঁচজন আমরা হারিয়েছি এই জুলাই আগস্টের আন্দোলনে। এদের সকলকে আমি আজকে স্মরণ করছি। এই 31 দফা হবে স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং আমাদের দেশে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য জনাব তারেক রহমান যে প্রত্যয় নিয়ে দেশ গড়ার কাজ হাত দিয়েছেন, সেই কাজের একটি হাতিয়ার হবে 31 দফা। আমাদের বিএনপির কর্মী হিসেবে দায়িত্ব কি? বিএনপির কর্মী হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে সংযোজন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সংযোজন বিয়োজন। আপনারা যেই পরামর্শগুলো দিয়েছেন অবশ্যই সেগুলো দল আমলে নিবে, কিন্তু এই সংস্কারগুলো যে বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে, এই ফ্যাসিবাদের মধ্যে আর বিএনপির মধ্যে যে মৌলিক পার্থক্য আছে, সেই পার্থক্যটা তৃণমূল পর্যায়ে, প্রান্তিক পর্যায়ে নতুন জেনারেশনকে, নতুন প্রজন্মকে ধর্ম, বর্ণ, গোত্র, জেন্ডার নির্বিশেষে বুঝিয়ে দেওয়ার এই মূল দায়িত্ব হচ্ছে আমাদের বিএনপি কর্মীদের। সেই জন্যই কিন্তু আমি যেটা মনে করি আজকের এই কর্মশালা, এই কর্মশালা থেকে আমরা যে এটা শিখলাম সেটা জেলা, উপজেলা, ওয়ার্ড, ইউনিয়ন পর্যায়ে আমাদেরকে নিয়ে যেতে হবে। সুধীবৃন্দ, অ্যাব্রাহাম লিঙ্কনের একটা উক্তি আছে, দ্য ব্যালট ইজ স্ট্রঙ্গার দেন দ্য বুলেট। সেটা এদেশের জনগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা বারবার প্রমাণ করেছে যে বুলেটের গুলি খেয়েও, খুন হয়েও, গুম হয়েও ব্যালটের জন্য, ভোটাধিকারের জন্য, গণতন্ত্রের জন্য এখনো কিন্তু আমরা সংগ্রাম করে চলেছি। কারণ কোনো না কোনো প্রক্রিয়ায় ষড়যন্ত্র কিন্তু চলমান আছে। এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে আমাদের কিন্তু এখনো সেই আন্দোলনটা কোনো না কোনোভাবে চালিয়ে যেতে হবে, কারণ সুষ্ঠু ভোট কিন্তু এখনো বাংলাদেশে হয়নি। আমি মাহাদির পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশনের একটা যে পয়েন্ট ছিল আমাদের 16 নম্বর পয়েন্ট, যে রিলিজিয়াস ফ্রিডম অ্যান্ড ইকুয়াল রাইটস, যেটা একটা পয়েন্ট ছিল, সেটার উপরে আমি একটা কথা আমার অবজারভেশন বলতে চাই। সেটা যে আমাদের 31 দফায় যে রেইনবো নেশনের কথা বলা হয়েছে, এটার বিরুদ্ধেই কিন্তু আন্তর্জাতিক এবং জাতীয় ষড়যন্ত্র চলছে। এই রেইনবো নেশনটা হতে দেবে না আন্তর্জাতিকভাবে অনেক মহল। এই ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে, দল মত নির্বিশেষে আমরা যে সকলকে একটা আমব্রেলার নিচে নিয়ে আসতে পেরেছে বিএনপি জনাব তারেক রহমানের নেতৃত্বে, সেটাই অনেক মহল এবং অনেক দেশের অপছন্দ। সেই ষড়যন্ত্রটাই কিন্তু চলমান আছে। সুতরাং এই 16 নম্বর পয়েন্টটাতে আমাদের তৃণমূল পর্যায় পর্যন্ত আমলে নিতে হবে। এবং আমি যদি আরেকটা পয়েন্ট বলতে চাই, এখানে আছে 31 দফায় ক্লাইমেট চেঞ্জ। এটা অনেক বড় একটা ক্ষেত্র। আমি মনে করি ক্লাইমেট চেঞ্জের বিষয়ে আমাদের একটি অনেকভাবে বাংলাদেশ এখানে বাংলাদেশ এখানে ক্ষতিগ্রস্ত হবে। বিভিন্ন গবেষণায় উঠে এসেছে নারী, পুরুষ, প্রাণী সম্পদ, বৃক্ষ শুরু করে সকল ক্ষতিগ্রস্ত হবে। তো সেই ক্লাইমেট চেঞ্জের ব্যাপারে আমার মনে হয় আমাদের আরও বেশি R&D বা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের প্রয়োজন আছে। আমি শুধু এই কথা বলেই শেষ করতে চাই যে আজকে আমাদের এই প্রশিক্ষণশালা যে অনুষ্ঠিত হলো, সেটা যেন আমরা আক্ষরিক অর্থে ব্যবহার করতে পারি। শুধু এখান থেকে সারাদিন বসে থেকে চলে গেলাম, বাসায় গিয়ে ভুলে গেলাম, তা যেন না হয়। আমরা তৃণমূল পর্যায়ে যেন নিয়ে যেতে পারি, সেটার জন্য আমাদের কাজ করে যেতে হবে এখন থেকেই। এবং সবচেয়ে বড় কথা আমি এটা বলে শেষ করতে চাই যে 17 বছরে যারা আন্দোলন করেছে, কখনই কথাটা বলেছে, আমি রিপিট করতে চাই কারণ এটা আমার মনের কথা। এখন অনেক নব্য বিএনপি আমরা দেখি, কিন্তু 17 বছরে যারা রাস্তাঘাটে থেকেছে, শ্রম দিয়েছে, আন্দোলন করেছে, তাদেরকে যেন আমরা ভুলে না যাই। জনাব তারেক রহমানের নেতৃত্বে
বাংলাদেশ এগিয়ে যাবে এ কথা বলে আমি বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। সংগ্রামী বন্ধুরা, এখন বক্তব্য নিয়ে আসেন এই ফ্যাসিস্ট সরকারের 15 বছরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ পরিবারের প্রত্যেকটি সদস্যকে আগলে রেখে, ঐক্যবদ্ধ রেখে যে নেতৃত্ব দিয়ে আমাদের এই নতুন বাংলাদেশ, নতুন গণতন্ত্রের সাথ দিয়েছেন সেই প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ধন্যবাদ খোকন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ফরিদপুর জেলায় ফরিদপুর বিভাগের আয়োজিত আমাদের এই কর্মশালার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত বিভিন্ন নেতৃবৃন্দ এবং স্পিকারবৃন্দ, আমার সামনে উপস্থিত ফরিদপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোশাররফের একটা কথা দিয়ে শুরু করতে চাই। আমি যখন জয়েন করলাম, কানেক্টেড হলাম, তখন আমি যে প্রথম কথাটি শুনলাম মোশাররফের, সেটি বলছে যে আমরা সারাদিন কি অর্জন করেছি। ওইটি এই কথাটি বলেছিল যে আমরা আজকে এখানে, আপনারা সকালে এসছেন, সকাল থেকে আপনারা কথা শুনেছেন, কথা বলেছেন। ঢাকা থেকে যারা স্পিকার বৃন্দ এসছেন 31 দফার উপরে, তারা আপনাদের সামনে পরিষ্কারভাবে তুলে ধরেছেন 1 দফা, 2 দফা, 3 দফা, এটার ভিতরের বিষয়গুলো তুলে ধরেছেন। আমরা এই 31 দফাটি, আপনাদের অনেকেরই খেয়াল আছে, এই 31 দফাটি আমরা 2 বছর আগে, তখন এটি 27 দফা ছিল, আমরা উপস্থাপন করেছিলাম জাতির সামনে, দেশের মানুষের সামনে। তখন এই দেশে স্বৈরাচারী শাসন ছিল, তারা চেষ্টা করেছিল আমাদের 21 দফাটা মানুষের কাছে যাতে ভালো করে না পৌঁছায়, মিডিয়ার উপরে চাপ প্রয়োগ করেছিল, প্রচার করতে দেয়নি। তারপরে আমরা আমাদের অবস্থান থেকে চেষ্টা করেছি। আজকে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত, আজকে আমরা আপনাদেরকে নিয়ে বসে আলোচনা করতে পারছি, বিষয়গুলো জানাতে পারছি, বোঝাতে পারছি। এর আগে আমরা ঢাকায় উপস্থাপন করেছিলাম রিলঞ্চিং, আমরা 2 বছর আগে করেছি, তারপরে আবার 1 মাস আগে আমরা ঢাকায় রিলঞ্চিং করেছি আনুষ্ঠানিকভাবে। নেতৃবৃন্দ, এই যে 31 দফা, যেটি প্রথমে 27 দফা ছিল, পরে আমাদের সাথে যে সকল রাজনৈতিক দলগুলো, গণতান্ত্রিক দলগুলো স্বৈরাচার আন্দোলনের ভূমিকা রেখেছেন, সাথে ছিলেন, আমাদের মতন অত্যাচার নির্যাতন সহ্য করেছে তাদের নেতাকর্মীরা, তাদের সকলের মতামতের ভিত্তিতে 27 থেকে আমরা 31 করেছি, কিছু কিছু যোগ করেছি আমরা সেখানে দফা। এখন আমরা গত 2-3 মাসে দেখছি বিভিন্ন ব্যক্তি, সকলের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, বিভিন্ন ব্যক্তি বর্গ বিভিন্ন সংস্কারের কথা বলছেন। এর মধ্যে যে সকল সংস্কারের কথা ব্যক্তি বর্গ যারা বলেছেন, বিভিন্ন সংগঠনের, সেটি রাজনৈতিক দল হতে পারে, ব্যক্তি পর্যায়ে হতে পারে, কোনো স্বনামধন্য বিখ্যাত ব্যক্তি হতে পারেন, বিভিন্ন জন বিভিন্ন তাদের অবস্থান থেকে বলেছেন। কিন্তু খেয়াল করে দেখবেন তাদের যে সকল সংস্কারের প্রস্তাব এসেছে কম বেশি, এখন পর্যন্ত আমরা মিডিয়ার মাধ্যমে যতটুকু দেখেছি, জেনেছি, আমাদের 31 দফার ভিতরে কিন্তু সবগুলোই আছে। হয়তো কিছু শব্দের এদিক ওদিক আছে, কিন্তু মূল যেই বিষয়গুলো আমরা বিভিন্ন বিষয়ে বলেছি, তারাও কিন্তু একই বিষয় বলেছেন, হয়তো একটু ভিন্নভাবে বলেছেন। কেন এই কথাটি বললাম? এই কথাটি এই কারণেই বললাম, আমরা কিন্তু পরিবর্তিত পরিস্থিতির পর কোনো সংস্কারের কথা বলিনি। আমরা বলতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার সাথে যারা আন্দোলনকারী গণতান্ত্রিক দলগুলো ছিলেন তারা, আমরা কিন্তু এমন একটা সময় এই 31 দফা উপস্থাপন করেছি যখন আমরা জানতাম স্বৈরাচারের পতন হবে, হয়তো সঠিক সময়টা আমরা জানতাম না, কিন্তু এই আত্মবিশ্বাস আমাদের মধ্যে ছিল যে স্বৈরাচারের পতন হতেই হবে একদিন। এরকম একটা পরিস্থিতিতেই আমরা দিয়েছিলাম। এবং এর থেকে একটা বিষয় প্রমাণিত হয় যে আমরা যে বলি আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য চিন্তা করি এবং কাজ করতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এটি হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা সারাদিনে কি অর্জন করলাম দেখুন। এখানে 31 দফা আছে, 31 দফা আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে, আপনারা আপনাদের পক্ষ থেকে বিভিন্ন বিষয়গুলো তুলে ধরেছেন 31 দফার আলোকে।
31 দফায় আমরা একটি কথা বলেছি, লাস্টের পেজে আছে, ওখানে আমরা অ্যাড্রেস দিয়েছি, ইমেল অ্যাড্রেস দিয়েছি, যে এই 31 দফায় সবকিছু না। কোনো ব্যক্তি, কোনো সংগঠন যদি মনে করেন এখানে একটি নতুন কিছু অ্যাড করা প্রয়োজন, সংযোজন করা প্রয়োজন, আমরা বিবেচনা করে যদি দেখি যে সেটি ভালো একটি প্রস্তাবনা, অবশ্যই আমরা সেটি গ্রহণ করব, অবশ্যই আমরা সেটি গ্রহণ করব। তবে এই যে অর্জনটি, প্রিয় সহকর্মীবৃন্দ, এই অর্জনটি কিন্তু আজকে সারাদিনে আমরা করতে পারবো না। আগামীকালকেও যদি আমরা সারাদিন বসে তারপরে আমরা অর্জন করতে পারবো না, আগামী পরশুদিনও যদি তারপরে অর্জন করতে পারবো না। আমরা এই 31 দফাগুলো অর্জন কম বেশি তখনই করতে পারবো যখন জনগণের সমর্থন নিয়ে আপনারা সরকার গঠন বা দেশ পরিচালনার সুযোগ পাবেন, তখনই আমরা এটি করতে পারবো। আমরা এই দফাগুলোর প্রত্যেকটি দফা, এর ভিতরে যেই কথাগুলো আছে, এই দফাগুলোকে সামনে রেখে আমরা যেই বিষয়গুলো বলতে চাইছি জনগণকে, এগুলো আপনাদেরকে আরো নিয়ে যেতে হবে মানুষের কাছে, প্রান্তিক মানুষের কাছে, জনগণের কাছে নিয়ে যেতে হবে। এখানে কৃষকের কথা আছে, এখানে শিক্ষকের কথা আছে, এখানে ছাত্রের কথা আছে, এখানে বিভিন্ন শ্রেণী পেশার শ্রমজীবী মানুষের কথা আছে। এই সকলের কাছে আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে যেতে হবে, তুলে ধরতে হবে। আপনারা এখানে যারা আজকে উপস্থিত হয়েছেন, বিশেষ করে উপস্থিতি যারা আছেন, যারা কার্ড হিসাবে এখানে কার্ড গলায় দিয়ে যারা উপস্থিত হয়েছেন, আপনারা প্রত্যেকে কিন্তু বিএনপির একজন প্রতিনিধি, বিএনপির একজন অ্যাম্বাসেডর, বিএনপির একজন নেতা হিসেবেই আপনারা এখানে উপস্থিত আছেন। আমরা কেন্দ্র থেকে আপনাদের কাছে নিয়ে এসেছি, আমরা কেন্দ্র থেকে আপনাদের কাছে নিয়ে এসে ক্যামেরাম্যান যে আছেন, ক্যামেরাম্যানকে আমি অনুরোধ করব যে আমাকে ফোকাসটা, যারা সামনে বসে আছে সবাই নেতৃবৃন্দ, তাদের দিকে দয়া করে ফোকাসটি দিন। আমি এখন স্টেজটি দেখতে পাচ্ছি, আমি স্টেজটি দেখতে চাইছি না, আমি সামনে নেতৃবৃন্দ যারা বসে আছে আমি তাদেরকে দেখতে চাইছি। ক্যামেরাম্যানকে অনুরোধ করবো এই ফোকাসটি রাখুন, অথবা একটু লং শট হলে ভালো হয়। তো এখন নেতৃবৃন্দ, এই কাজগুলো কিন্তু আমরা কেন্দ্র থেকে নিয়ে এসেছি আপনাদের কাছে, আমরা বিভাগ এবং জেলার কাছে নিয়ে এসেছি। আপনাদের হাতে, জেলা নেতৃবৃন্দের হাতে আমরা কতগুলো, আজকে আপনাদের হাতে যে ফোল্ডারটি দেওয়া হয়েছে, এই ফোল্ডারের ভিতরে যা যা আছে তার সেই জিনিসগুলোই কিছু সামান্য কিছু বেশি পরিমাণে আপনাদের জেলা নেতৃবৃন্দের হাতে আমরা তুলে দিয়েছি, বিএনপির জেলা নেতৃবৃন্দের হাতে। আমরা জানি আপনার এলাকা বেসিসে আপনার সাথে আপনার অঙ্গ সংগঠন যারা আছে সকলের জন্য প্রত্যেকটি হাটে বাজারে যদি যান, প্রত্যেকটি পাড়ায় যান, এনাফ না। আমরা যতটুকু দিয়েছি একটি বক্সের মধ্যে, সেটি এনাফ না। এখানে আমাদের সকলের সম্মিলিত উদ্যোগ, প্রচেষ্টা, চেষ্টা প্রয়োজন, তাহলেই আমরা নিয়ে যেতে পারবো। কি সেটি হচ্ছে আমরা আপনাদের কাছে, জেলা নেতৃবৃন্দের কাছে আমরা পেন ড্রাইভের মাধ্যমে সফট কপিগুলো দিয়ে দিয়েছি, যাতে করে আপনারা রিপ্রিন্ট করতে পারেন, প্রিন্ট করে নিতে পারেন এই কাগজগুলো আবার। অর্থাৎ আমরা আপনাদের কিছু দিয়েছি, আপনাদেরকেও সহযোগিতা করতে হবে। এখানে আমরা যারা আছি, আমরা সকলে মিলেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কাজে এখানে প্রত্যেকটি মানুষকে স্ব অবস্থান থেকে উদ্যোগ নিতে হবে, প্রত্যেকটি মানুষকে স্ব অবস্থান থেকে চেষ্টা করতে হবে। কারণ এই 31 দফা, এর মধ্যে আপনার চিন্তা আছে, এর মধ্যে আমার চিন্তা আছে, এর মধ্যে আমাদের সাথে যারা আন্দোলন করেছেন তাদের চিন্তা আছে, এর মধ্যে আমাদের ছাত্র দলের চিন্তা আছেন, মহিলা দলের চিন্তা আছে, এর মধ্যে আমাদের তাঁতি দলের চিন্তা আছে। সবার সম্মিলিত চিন্তার ফলই হচ্ছে 31 দফা। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা যেই কথাটি বলছিলাম, অর্জন, আমরা তখনই অর্জন করতে পারবো যখন আমরা জনগণের সমর্থন নিয়ে আমরা সরকার গঠনে সক্ষম হব। কিন্তু এই জনগণের যে সমর্থন, এই সমর্থনটিকে নেওয়া, এই সমর্থন বা জনগণের যে আস্থা, এই আস্থাটিকে ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনার এবং আমার, আপনাদের সকলের, আমাদের সকলের। এই আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু জনগণের না। এবং আস্থা যদি ধরে রাখতে হয়, তাহলে প্রিয় সহকর্মীবৃন্দ, কথাগুলো আপনারা আগেও শুনেছেন, হয়তো অন্য অনুষ্ঠানেও আমি বলেছি, শুনেছেন, পত্রপত্রিকা আপনারা পড়েছেন, তারপরেও আমি বলতে চাই একই কথা, কারণ এই কথাগুলো আমার কাছে মনে হয় গুরুত্বপূর্ণ। এই আস্থা যদি আমাদেরকে ধরে রাখতে, আমাদের সকলকে মিলে চেষ্টা করতে হবে। স্বৈরাচারকে পালিয়ে যেতে যে আমরা বাধ্য করেছি, সেটি বিএনপি একা যেমন করেনি, সকল রাজনৈতিক দলকে নিয়ে যেমন করেছে, সকল রাজনৈতিক দলগুলোও একা করেনি। সমাজের প্রায় বলা যায় সব শ্রেণী পেশার মানুষের সহযোগিতা নিয়েই রাজনৈতিক দলগুলো সক্ষম হয়েছে স্বৈরাচারকে পালিয়ে যেতে বাধ্য করতে। অর্থাৎ একটি কোনো বড় কাজ
একটি কোনো ভালো কাজ এককভাবে কেউ করতে পারে না, সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই করতে হয়। এবং সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে যদি সেই কাজটি করতে হয় তাহলে অবশ্যই সেখানে একটি আস্থার প্রয়োজন, সেখানে একটি বিশ্বাসের প্রয়োজন। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা প্রায় বলে থাকেন, আপনাদের সাথে যখন আমার প্রায় কথা হয়, বিভিন্ন সময় কথা হয় কম বেশি, আপনারা বলে থাকেন যে মানুষের আস্থা আছে বিএনপির উপরে। হ্যাঁ, মানুষের আস্থা আছে বিএনপির উপরে, কথাটি সঠিক। কিন্তু যদি আস্থা আছে বলে আমরা ঘরে বসে থাকি তাহলে কিন্তু সেই আস্থা আস্তে আস্তে ক্ষয় হতে থাকবে। সেই আস্থা আছে বলে যদি আমরা চুপচাপ থাকি অথবা এমন কিছু করি যে ঠিক আছে এখানে যদি একটু কিছু হয় তাহলে এত বড় দেশের মধ্যে তো আর এমন কিছু হচ্ছে না, এরকম যদি কোনো ভুল চিন্তা করে থাকি তাহলেও কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হব। দল আমি একা না, দল আপনি একা না, দল আমরা সবাই। কাজী সহকর্মীবৃন্দ, এই যে বিএনপির প্রতি মানুষের আস্থা আছে এটিকে আমাদের ধরে রাখতে হবে, এটিকে আমাদের ধরে রাখতে হবে। আমাদের যে কাঙ্ক্ষিত নির্বাচন, একটি রাজনৈতিক দল হিসাবে আমরা একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং একটি নিরপেক্ষ স্বাধীন নির্বাচন আমরা আশা করব, চাইব। এটি একটি স্বাভাবিক ব্যাপার, এটি একটি স্বাভাবিক ব্যাপার যে বিএনপির মতন একটি দল একটি নির্বাচনই চাইবে, যেই নির্বাচনে মানুষ নিরাপদে স্বাধীনভাবে ভয় ভীতিহীনভাবে ভোট দিতে পারবে। আমরা জনগণের যেটি ডিসিশন, যেটি সিদ্ধান্ত নির্বাচনের মাধ্যমে, সেটি অবশ্যই আমরা মেনে নেব। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, ওই পর্যন্ত তো আমাদেরকে যেতে হবে। ওই পর্যন্ত যেতে হলে আমাদের প্রত্যেককে স্ব স্ব জায়গা থেকে ভূমিকা নিতে হবে। এখানে ছাত্র দলের কর্মী হোক, এখানে তাঁতি দলের কর্মী হোক, এখানে যুব দলের কর্মী হোক, স্বেচ্ছাসেবক দল হোক, মহিলা দল হোক, আপনার কাছে যদি এরকম একটি 31 দফা থাকে, আমার নেতা হিসাবে আপনার প্রতি নির্দেশনা থাকবে, আপনার সহকর্মী হিসাবে আপনার প্রতি আমার অনুরোধ থাকবে, আপনি চেষ্টা করেন, নিজ উদ্যোগে চেষ্টা করেন এরকম 10টি ছাপিয়ে 10 জন মানুষের কাছে যেতে। শুধু দিয়ে চলে আসবেন না দয়া করে, যে ভাই ধরেন, সেটি লিফলেটই হোক, আপনার ওই বক্সের মধ্যে একটা লিফলেট আছে, সেটি লিফলেটই হোক, অথবা এই পকেট বুকটি হোক, পকেট বইটি হোক, শুধু দিয়ে চলে আসবেন না। আপনারা সারাদিন আজকে এখানে জেনেছেন, শুনেছেন, আপনি নিজের ভিতরে ধারণ করেছেন বিষয়গুলো। শুধু নিজের ভিতরে রাখলে হবে না তো, এটি আপনাকে নিয়ে যেতে হবে জনগণের কাছে, এটি আপনাকে নিয়ে যেতে হবে আপনার ভোটারের কাছে, এটি আপনাকে নিয়ে যেতে হবে আপনার পাড়া প্রতিবেশী। আপনি পুরা ফরিদপুর জেলায় ঘোরার দরকার নেই, আপনি আপনার নিজের পাড়ার মধ্যেই করুন, আপনার নিজের পাড়ার মধ্যেই আপনি 31 দফাটি নিয়ে যান। অর্থাৎ আমরা জনগণের জন্য কি করতে চাইছি, দেশের জন্য কি করতে চাইছি, এটি যদি মানুষ না জানে তাহলে মানুষ আপনাকে কিসের ভিত্তিতে সমর্থন দেবে? হ্যাঁ, বিএনপি ঠিক আছে একটি বড় দল, শুধু কি সেজন্যই দিবে? প্রিয় সহকর্মীবৃন্দ, মানুষের কিন্তু এখন চিন্তাধারা পাল্টেছে, মানুষের মানসিকতা পাল্টেছে। এখন কিন্তু মানুষ জানতে চায়, দেখতে চায় যে আপনি বলছেন আপনি তার জন্য করছেন, তার জন্য আপনি কি করতে চান, কি করবেন আপনি, সেটি কিন্তু মানুষ বুঝতে চায়, সেটি মানুষ জানতে চায়। কাজেই আমাদেরকে আমাদের 31 দফার মধ্যে এই কথাগুলোই কম বেশি বলা আছে। আমাদেরকে সেজন্য প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষের কাছে যেতে হবে। হ্যাঁ, হয়তো আমরা একবারে সবকিছু করতে পারবো না। এখানে অনেকগুলো, আপনারাও যখন প্রশ্ন করেছেন অনেকগুলো কথা বলেছেন আপনারা। কৃষিতে আমরা যা করতে চাইছি, শিক্ষা ক্ষেত্রে আমরা যা করতে চাইছি, নারীদের জন্য আমরা যা করতে চাইছি, আমরা একবারে সবকিছু পারবো না, কিন্তু অন্তত আমরা সূচনা করতে পারবো আমরা যদি মানুষের সমর্থনের সুযোগটা পাই। এবং সূচনা যদি আমরা করতে পারি, আমরা সূচনা করব, আরেকজন আজকে এখানে যে নেতৃত্ব আছেন আপনারা সুযোগ পেলে ইনশাল্লাহ আপনারা সূচনা করবেন, আপনাদের পরবর্তী নেতৃত্ব সেটিকে আগিয়ে নিয়ে যাবে, তার পরবর্তী নেতৃত্ব ইনশাল্লাহ সেটিকে সফলতার পর্যায়ে নিয়ে যাবে। এভাবেই সভ্যতা বিকাশ হয়েছে, এভাবেই আমরা তৈরি করব। প্রিয় সহকর্মীবৃন্দ, সকাল থেকে আপনারা অনেক সময় নিয়েছেন, অনেক সময় দিয়েছেন এখানে আপনারা আজকের এই অনুষ্ঠানটাকে সফল করার জন্য। আসুন আমরা যেটি মূল কথা, সংক্ষিপ্ত কথা, আমরা দেশে একটি জবাবদিহিতার পরিবেশ তৈরি করতে চাইছি। রাজনৈতিক দল হিসাবে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য জবাবদিহিতা। সেটি কি জবাবদিহিতা? শুধু কি প্রধানমন্ত্রী জবাবদিহিতা করবে? শুধু কি মন্ত্রীরা জবাবদিহিতা করবে? শুধু কি এমপিরা জবাবদিহিতা করবে? নো,
জবাবদিহিতা প্রতিটি পর্যায়ে থাকতে হবে। ইউনিয়ন পরিষদের মেম্বার যেরকম জবাবদিহিতা করবে, প্রধানমন্ত্রীও জবাবদিহিতা করবে। পৌরসভার চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান যেমন জবাবদিহিতা করবে, মন্ত্রীদেরকেও জবাবদিহিতা করতে হবে। একই সাথে সরকারি বলেন, আধা সরকারি বলেন, প্রত্যেকটি পর্যায়ে যারা আছে প্রত্যেকটি জায়গায় জবাবদিহিতা তৈরি করতে হবে। একদিনে সম্ভব না, কিন্তু সেটি সম্ভব, অবাস্তব কিছু না। কারণ প্রিয় সহকর্মীবৃন্দ, আপনি যদি আপনার নিজের পরিবারকে দিয়ে চিন্তা করেন, পরিবারে একটি জবাবদিহিতা আছে বলেই কিন্তু পরিবার টিকে থাকে। পরিবারের কতগুলো নীতি নৈতিকতা থাকে, জবাবদিহিতা আছে বলেই, সেই জন্যই পরিবারটি ঐক্যবদ্ধ থাকে। আজকে এই যে পলায়নকৃত যে স্বৈরাচার, তাদের আমলে আমরা দুর্নীতির কথাই বলি, তাদের আমলে আমরা অরাজকতার কথাই বলি, আইন শৃঙ্খলার ক্ষেত্রে অবনতির কথা যেটিই আমরা উল্লেখ করি না কেন, যেটি আমরা তুলে আনি না কেন, কোনো ক্ষেত্রেই কোনো জবাবদিহিতা ছিল না। আপনারা দেখেছেন 14 সাল, 24 সাল, 18 সাল তথাকথিত নির্বাচনগুলো দেখেছেন আপনারা। এই ফরিদপুরেই আমরা দেখেছি, পত্রপত্রিকায় দেখেছি যে তাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতারাই বলেছে যে, বিভিন্নভাবে পত্রিকা এসেছে যে হাজারো কোটি টাকা তারা পাচার করে দিয়েছে। এখন এই যে অর্থ পাচার তারা করেছে, এটি কার কি ফরিদপুরের মানুষ ভালো সেটি জানে, কিন্তু করেছে তো, ঘটনা তো এরকম একটি নিশ্চয়ই ঘটেছে, নাহলে এই কথা আসলো কেন? এখন দেশে যদি সত্যিকার ভাবে জবাবদিহিতা থাকতো, তাহলে কি দেশের মানুষের এই 2000 কোটি টাকা পাচার করা সম্ভব ছিল? অবশ্যই সেটা সম্ভব ছিল না। কাজেই আমরা দুর্নীতিকেই অ্যাড্রেস করতে চাই, আমরা আইনের শাসনকেই প্রতিষ্ঠিত করতে চাই। আমরা স্বাস্থ্য খাতে, এখানে একজন ডাক্তার সাহেব একটি কথা বলেছেন, আমরা স্বাস্থ্য খাতে এমন একটি পরিবেশ তৈরি করতে চাই যেখানে দেশের মানুষ দেশের চিকিৎসকের কাছেই চিকিৎসা সুবিধা নিতে পারবে। আমরা এমন একটি পরিবেশ তৈরি করতে চাই যেখানে যেখানে শিক্ষার্থীরা তাদের যেটা ন্যায্য শিক্ষা, সেই শিক্ষা দেশের করতে নিতে পারবে। যেটি আমরা করতে চাই না কেন, একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট বা একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি মনে করি জবাবদিহিতা যদি প্রতিষ্ঠিত করা যায়, তাহলেই একমাত্র সবকিছু, অনেক কিছু করা সম্ভব। এবং সেই অনেক কিছুর যদি সূচনা করতে হয়, প্রিয় সহকর্মীবৃন্দ, তাহলে আমাদেরকে নিশ্চিত করতে হবে যে দেশে একটি, যেই নির্বাচনের জন্য দেশের মানুষ, যেই জবাবদিহিতা তৈরির জন্য, যেই অধিকার প্রতিষ্ঠিত করার জন্য দেশের মানুষ জীবন দিয়েছে, আমাদের হাজারো নেতাকর্মী শহীদ হয়েছেন, সেই কার্যটি যাতে সম্পন্ন হয়। এবং এই কাজটি যদি করতে হয়, ঘুরে আবার পিছনেই যেতে হবে। সমগ্র মানুষ একত্রিত হয়ে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে যেরকম স্বৈরাচারকে পালিয়ে যেতে বাধ্য করেছে, ঠিক অধিকারকে, দেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হলে সকলকে একত্রিতভাবে, ঐক্যবদ্ধভাবেই করতে হবে। এবং তখনই ঐক্যবদ্ধভাবে সেইটি নিশ্চিত করতে সক্ষম হলেই আমরা 31 দফার বাস্তবায়নের কাজ শুরু করতে সক্ষম হব, যার মাধ্যমে পর্যায়ক্রমিকভাবে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার কাজটি আমরা শুরু করতে পারব। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে আপনারা এখানে সারাদিন সময় দিয়েছেন, সারাদিন সময় আপনারা ব্যয় করেছেন। আপনাদের সহকর্মী হিসাবে, আপনাদের নেতা হিসাবে আমার একটি কথা আপনাদের কাছে, আমরা যদি আমাদের লক্ষ্য অর্জন করতে চাই, এখানে উপস্থিত প্রত্যেকটি নেতা, প্রত্যেকটি কর্মীর সহযোগিতা আমার প্রয়োজন, আপনাদের সহযোগিতা আমার প্রয়োজন বাস্তবায়নের জন্য। কি সেই সহযোগিতা? সহযোগিতার প্রথম শর্ত, অনেকগুলো শর্ত আছে। প্রথম শর্তটি হচ্ছে জনগণকে আস্থায় রাখা। এবং জনগণকে যদি আস্থায় রাখতে হয়, আপনি বিগত 15 বছরের বেশি সময় বহু অত্যাচার, নির্যাতন সহ্য করে আজ এই জায়গায় দাঁড়িয়ে আছেন বা আজ এই জায়গায় উপস্থিত হয়েছেন। আপনাদের কাছে বিষয়টি ঝড় আপনারা পার হয়ে এসেছেন। প্রিয় সহকর্মীবৃন্দ, এখন যেই পালা সেটি হচ্ছে, এখন যেই অংশ সেটি হচ্ছে জনগণকে আস্থায় রাখা। জনগণকে আস্থায় রাখতে হলে অবশ্যই জনগণের প্রত্যাশা অনুযায়ী আমাদেরকে উঠতে হবে, চলতে হবে, আমাদেরকে কথা বলতে হবে, আমাদেরকে সেভাবে বসতে হবে। এখানে মিঠু একটি প্রশ্ন করেছিল, মিঠু তার একটি মতামত দিয়েছিল। আমি সেই মিঠুর সাথে একই সাথে আমি বলতে চাই,
আমাদেরকে জনগণকে আস্থায় রাখতে হলে অবশ্যই আমাদের মধ্যে কেউ কেউ কিছু কিছু ভুল করছে, সেই ভুলগুলোকে তাদেরকে শুধরে দিতে হবে, অথবা তাদেরকে সতর্ক করতে হবে, তাদেরকে সাবধান করতে হবে, ক্ষেত্র বিশেষে আমাদেরকে আরো কঠোর হতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা একটি রাজনৈতিক দল, রাজনৈতিক দলের সবচেয়ে বড় পুঁজি হচ্ছে আমরা এখানে উপস্থিত প্রত্যেকে এক একজন রাজনৈতিক কর্মী। রাজনৈতিক কর্মীর সবচেয়ে বড় পুঁজি হচ্ছে মানুষের আস্থা, দলের পুঁজি হচ্ছে জনগণের আস্থা। জনগণের আস্থা যদি, এই পুঁজি যদি নষ্ট হয়ে, পুঁজি যদি হাত পড়ে, তাহলে কিন্তু সবকিছু নষ্ট হয়ে যাবে। কাজেই সহকর্মীবৃন্দ, আসুন আজকে আপনারা যা এখানে শিখে গেলেন, আজকে আপনারা যা জেনে গেলেন, এটি যেরকম আপনারা এখন প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে নিয়ে যাবেন, একই সাথে আজকের এই অনুষ্ঠান শেষে আমাদের প্রতিজ্ঞা হোক, আমাদের শপথ হোক, আগামী দিনগুলোতে আমরা জনগণের, আপনি যে পর্যায়েরই হন না কেন, আপনি যদি শুরু করেন, আপনার পরবর্তী নেতৃত্ব আপনাকে ফলো করবে। এবং কি সেটি? জনগণের আস্থা ধরে রাখার জন্য আপনাকে যে যে কৌশল নিতে হবে, দয়া করে প্রত্যেকটি কৌশল আপনি গ্রহণ করবেন। এটি হোক আমাদের আজকের প্রতিশ্রুতি, এটি হোক আমাদের আজকের শপথ, এটি হোক আজকের আমাদের অন্যতম প্রধান মূল প্রতিজ্ঞা। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ আজকের এই কর্মশালাটিকে সফল করার জন্য। আমি ফরিদপুর বিভাগের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। আমি একই সাথে মঞ্চে উপস্থিত যারা স্পিকার আছেন, কিনোট স্পিকার আছেন, তাদেরও সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানটিকে সফল করার জন্য। ধন্যবাদ। আসুন আমাদের প্রত্যাশা হোক জনমানুষের সমর্থন নিয়ে, বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে আমরা যাতে কাজ শুরু করতে পারি 31 দফা বাস্তবায়নের জন্য, সেটি হোক আমাদের লক্ষ্য, যাতে জনগণের সমর্থন নিয়ে আমরা সরকার গঠনে সক্ষম হই এবং সেই সরকার পর্যায়ক্রমিকভাবে 31 দফা যাতে বাস্তবায়ন করতে পারে। এটি হোক আমাদের আজকের মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য। নেতৃবৃন্দ, সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। মাননীয় সভাপতির অনুমতিক্রমে আজকের সভা এখানেই